ওএস কি করবে, যখনই হচ্ছে গিয়ে ওপেন সিস্টেম কলটা ইনভোক হইলো বাই প্রসেস 1, তখন কি সাথে সাথে হচ্ছে গিয়ে কি একটা ইন্টারাপ্ট জেনারেট করে কি মুড বিটটাকে 1 থেকে 0 করে দেয়। দ্যাট মিন্স কি এখন ইউজার মুড থেকে কি কার্নেল মুডে হচ্ছে কি শিফট করবে। ওকে, এখন কার্নেল মুডে শিফট করার মানেটা কি, তার মানে হচ্ছে কি ওপেনটা এখন এক্সিকিউট হবে কার্নেল মুডে গিয়ে। ওকে, এটা কিন্তু ইউজার মুডে এক্সিকিউট হবে না। ওকে, সো এখন তাহলে হোয়াট উইল হ্যাপেন বলেন, কারো তো মনে থাকার কথা। সো বেসিক্যালি কার্নেলের যে পার্টি, জি 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 বলেন বলেন কি স্যার এই সিস্টেম কলটা স্যার এক্সিকিউট হয় কার্নেল মোডে গিয়ে, এরপর হচ্ছে যখন আবার মানে যতটুকু প্রিভিয়াস ক্লাসে বুঝলাম আর কি, যে আবার যখন পুরো কাজটা শেষ হয় তখন আবার ওই মোডটা আবার 1 হয়ে যায়, তখন আবার ইউজার মোড অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কি এই কার্নেলের কোনো একটা পোর্শনে তো এই যে ওপেন এর জন্য যে ডেজিগনেটেড যে ইনস্ট্রাকশন গুলা সেগুলা হচ্ছে গিয়ে ডিরাইভ করা আছে। সো মুডটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে কার্নেল মুডে চলে যায়, এন্ড এখন কিন্তু অ্যাক্সেসটা কার্নেলের কাছে। ওকে, ইউজারের কাছে নাই। সো বেসিক্যালি এই কার্নেলের যে পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস স্পেসে হচ্ছে কি ওপেন এর ইনস্ট্রাকশন গুলা ডিরাইভ করা আছে, সেখানে গিয়ে হচ্ছে কি সিস্টেম যেটা করে এই ওপেন এর যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলাকে এক্সিকিউট করে দেয়। এখন এই এক্সিকিউশনটাই ওপেন এর যে অপারেশনটাই পুরোটা কিন্তু হচ্ছে কার্নেল মোডে। ওকে, এটা কিন্তু ইউজার মোডে না। ইউজার প্রোগ্রামের কিন্তু এখানে কোনো অ্যাক্সেসই নাই এখন, আর ইউজার প্রোগ্রাম কিন্তু কিছু করতেও পারতেছে না আনলেস ইট রিসিভস দ্য রিটার্ন ভ্যালু অর কনসিকুয়েন্স অফ দ্য পার্টিকুলার সিস্টেম কল। ওকে, এখন যখন হচ্ছে গিয়ে এই এক্সিকিউশনটা শেষ হবে, এইটার তো একটা রেজাল্ট বা কনসিকুয়েন্স আসবে, তাই না? এন্টায়ার কোডটা এক্সিকিউট হওয়ার পরে প্লাস কি সেগুলার কি বিভিন্ন ধরনের রিটার্ন ভ্যালুসও থাকতে পারে, রাইট? ইয়েস অর নো? এই এন্টায়ার রেজাল্ট আর রেজাল্ট ভ্যালুটা মানে এই যে এই সিস্টেম কলটা কার্নেল মোডে যে এক্সিকিউট হইলো, তার অপারেশন গুলো হইলো, সেটা থেকে যে আউটকামটা আর হচ্ছে গিয়ে যে রিটার্ন ভ্যালু গুলা জেনারেট হয় সেগুলাকে হচ্ছে গিয়ে রিটার্ন করা হয় হচ্ছে গিয়ে যেখানে সিস্টেম কলটা ইনভোক হয়েছিল সেইখানে। ওকে, এটা রিসিভ করা হচ্ছে কি ওপেন। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে দেখেন এই কনসিকুয়েন্সটা জেনারেট হয়েছিল কোথায়? কার্নেল মোডে না? সো একে পাঠানো হচ্ছে কোথায়? ইউজার প্রোগ্রামে। তার মানে কি মুড বিট নিডস টু বি চেঞ্জড, ইয়েস অর নো? মুড বিটটাকে চেঞ্জ করা লাগবে না? তাহলে কি ওএস কি করে একটা ট্র্যাপ জেনারেট করে হচ্ছে কি এখন কি মুড বিটটাকে 0 থেকে 1 করে দেয়, এন্ড এই ওই ওপেনের এক্সিকিউশনের যে আউটকাম প্লাস সেটার যে অ্যালংসাইড যদি কোনো রিটার্ন ভ্যালু থাকে সেটা কি কোথায় রিটার্ন হয়? যেখানে ওপেন কল হয়েছিল সেখানে। এরপরে কোডটা হচ্ছে কি তার বাকি কাজগুলো করে। ওকে, সো দ্যাটস হাউ সিস্টেম কল ওয়ার্কস। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? ওকে, সো তাহলে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম কলের নোটেশন দেখেছি, ওএস টু ওএস যে ভ্যারি করে সেটা তো দেখলাম আজকে। সো টুডে উই উইল কন্টিনিউ ফ্রম অপারেশনস অন প্রসেস। ওকে, সো বেসিক্যালি একটা প্রসেস রান টাইমে কি কি অপারেশন করতে পারে দেখেন লেখা আছে কি কি অপারেশন করতে পারে। সো বেসিক্যালি দুইটা খুবই বেসিক লেভেল অপারেশন করতে পারে, আরো অনেক অপারেশন করতে পারে অ্যাকচুয়ালি, বাট দুইটা খুবই ঠিক যে দুইটা অপারেশনের উপরে আমরা এমফাসাইজ করব ইন দিস চ্যাপ্টার, দ্যাট ইজ প্রসেস ক্রিয়েশন এন্ড প্রসেস টার্মিনেশন। সো প্রসেস কি চাইলে অন্য কোনো প্রসেসকে কি ক্রিয়েট করতে পারে রান টাইমে, আর চাইলে অন্য কোনো প্রসেসকে কি টার্মিনেট করতে পারে। এখন কথা হচ্ছে কোন প্রসেসকে কি ধরনের প্রসেস ক্রিয়েট করতে পারে বা কি ধরনের প্রসেস টার্মিনেট করতে পারে সেটাই আমরা দেখব। আর এই এন্টায়ার অপারেশন গুলা করে কিভাবে প্রসেস? বাই দ্য অ্যাসিস্ট্যান্স অফ অর by receiving the or acquiring the services of operating system. Okay, is it clear? বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু রিপিট করা যাবে? বেসিক্যালি একটা প্রসেস রান টাইমে অনেক ধরনের অপারেশন করতে পারে, বাট যেই দুই ধরনের অপারেশন সম্পর্কে আমরা এমফাসাইজ করব অপারেশনের ব্যাপারে সেগুলা সেই দুইটা হচ্ছে গিয়ে প্রসেস ক্রিয়েশন এন্ড প্রসেস টার্মিনেশন। সো একটা প্রসেস রান টাইমে চাইলে অন্য কোনো প্রসেস ক্রিয়েট করতে পারে অথবা অন্য কোনো প্রসেসকে টার্মিনেট করতে পারে, এন্ড এই দুইটা অপারেশন করার জন্য প্রসেসকে হচ্ছে অপারেটিং সিস্টেমের সার্ভিসটা অ্যাভেল করতে হয়। দ্যাট মিন্স প্রসেস অপারেটিং সিস্টেম থেকে সার্ভিস অ্যাভেল করেই শুধুমাত্র এই দুইটা অপারেশন করতে পারে। ওকে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন যারা বুঝেন নাই প্রিভিয়াসলি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার, ইট ইজ ক্লিয়ার। ওকে স্যার, এই প্রসেস ক্রিয়েটটা কি মানে চাইল্ড প্রসেস ক্রিয়েট করতেছে সেটা? এক্স্যাক্টলি। সো
সো প্রসেস ক্রিয়েশন, সো বেসিক্যালি একটা প্রসেস রান টাইমে তার চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে পারে, সেটা একটাও করতে পারে, মাল্টিপলও করতে পারে, ডিপেন্ডস অন দা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কিভাবে রিরাইট করা হয়েছে। সো একটা প্রসেস হচ্ছে গিয়ে কিভাবে প্রসেস ক্রিয়েট করে, একটা প্রসেস রান টাইমে চাইলে তার থেকে একটা বা মাল্টিপল চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে পারে। ওকে, এই চাইল্ড প্রসেস গুলা যে ক্রিয়েট করে সেটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচারের মেকানিজম মেইনটেইন করে হচ্ছে গিয়ে চাইল্ড গুলা ফর্ম হয় একটা প্যারেন্ট প্রসেস থেকে। সো বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে কি ট্রি। সো বেসিক্যালি ট্রি ডেটা স্ট্রাকচারের হায়ারার্কিটা মেইনটেইন করে হচ্ছে গিয়ে একটা প্রসেস প্যারেন্ট প্রসেস থেকে তার চাইল্ড প্রসেস গুলা ফর্ম হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? সো দেন হচ্ছে গিয়ে এটা আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা সিস্টেমে এক্সিস্ট করা প্রত্যেকটা প্রসেসের কি নিজস্ব ইউনিক প্রসেস আইডেন্টিফায়ার থাকে। ওকে, প্রসেস আইডি থাকে। ওকে, আর এখন দেখেন এইখানে একটা ব্যাপার আছে। এখন এই যে একটা প্যারেন্ট প্রসেস লেটস সে P1, এটা থেকে যে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো, দ্যাট মিন্স কি প্যারেন্ট প্রসেসের আইডি হচ্ছে গিয়ে এটাকে ইউনিক্সের টার্মে হচ্ছে গিয়ে ফোর্কে চাইল্ডও বলা হয়, চাইল্ড ফোর্ক করা বলা হয়। ওকে, সো ইউনিক্সের টার্মে ফোর্ক করা মানে হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেস থেকে চাইল্ড প্রসেস ক্রিয়েট হওয়া। ওকে, এটাকে ইউনিক্সের টার্মে ফোর্কে চাইল্ডও বলা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? সো এখন দেখেন এই যে দেখেন প্রসেস P1, মনে করেন এইটার আইডেন্টিফায়ার হচ্ছে গিয়ে 101। ওকে, সো P1 যদি একটা চাইল্ড ফোর্ক করে তাহলে কি সেটাও কি একটা সেপারেট প্রসেস হচ্ছে না ক্রিয়েট? সেটাও কিন্তু একটা সেপারেট প্রসেস হিসেবে ডিল হবে সিস্টেমের ভেতরে, এন্ড সেটারও কি একটা নিজস্ব আইডেন্টিফায়ার থাকবে। মনে করেন লেটস সে এটা 202। সো বেসিক্যালি টু বি প্রিসাইজ এটা এখনকার মডার্ন হয়েছে, সাধারণত প্যারেন্ট প্রসেসের যে আইডেন্টিফায়ার থাকে চাইল্ডের আইডেন্টিফায়ার তার পরেরটা থাকে 102। ওকে, এতটুকু ক্লিয়ার? সো তার মানে কি এই 101 আর 102 এই দুইটা কিন্তু দুইটা সেপারেট প্রসেস হিসেবে সিস্টেমে রান করে। ডাজন্ট ম্যাটার যে P1 C1 কে ক্রিয়েট করছে, তার মানে P1 এক্সিকিউট করলেই C1 বাই ডিফল্ট এক্সিকিউট করবে, মানে C1 সেম প্রসেস হিসেবে ডেল্ট হবে 101 হিসেবে। দুইটা কিন্তু সেপারেট দুইটা প্রসেস হিসেবে সিস্টেমে ডেল্ট হয়, একটা 101 আর একটা 102। ডাজন্ট ম্যাটার P1 তার রান টাইমে C1 কে ক্রিয়েট করছে। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে P1 যে একটা চাইল্ড ফোর্ক করলো C1, সো তাহলে এই চাইল্ডের প্রপার্টিটা কেমন হবে? কেউ গেস করতে পারবেন চাইল্ডের প্রপার্টিটা কেমন হবে? স্যার এটা কি প্যারেন্টের প্রপার্টির মতোই হবে না? কাছাকাছি গেছেন। সো বেসিক্যালি বেসিক ইনহেরিটেন্সের যে রুলস সেটাই। ইনহেরিটেন্সের যে রুলস আপনারা জানতেন ওই যে 111 যেটা পড়ে আসছেন 111 সেটাই। সো হোয়াট ডাজ দ্যাট মিন? একটা প্যারেন্ট যদি কোনো একটা চাইল্ড প্রসেসকে ফোর্ক করে বা কোনো একটা চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করে, দ্যাট মিন্স ক্রিয়েশনের টাইমেই চাইল্ড কি বাই ডিফল্ট প্যারেন্টের সব অ্যাট্রিবিউট গুলা বা প্রপার্টি গুলা ইনহেরিট করে নিবে। ওকে, এতটুকু ক্লিয়ার? সো এন্ড চাইল্ডের পরবর্তীতে নিজস্ব কিছু অ্যাডিশনাল ফিচার থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। ওকে, মানে বেসিক ইনহেরিটেন্সের রুলস। আই রিপিট, সো একটা প্যারেন্ট প্রসেস যখন একটা চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করে তখন ক্রিয়েশনের টাইমেই হচ্ছে গিয়ে কি চাইল্ড হচ্ছে গিয়ে বাই ডিফল্ট তার প্যারেন্টের সব অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ইনহেরিট করে দিবে, এন্ড এরপরে চাইল্ডে কোনো অ্যাডিশনাল ফিচার থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, যদি চাইল্ডে কোনো অ্যাডিশনাল ফিচার থাকে তার মানে কি চাইল্ড কি একটা নতুন কিছু সেট অফ টাস্ক হচ্ছে গিয়ে কি সার্ভ করবে। ওকে, আর যদি হচ্ছে গিয়ে চাইল্ডে কোনো অ্যাডিশনাল ফিচার না থাকে দ্যাট মিন্স হচ্ছে গিয়ে চাইল্ড হচ্ছে গিয়ে প্যারেন্টেরই একটা ডুপ্লিকেট প্রসেস। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? মানে ইনহেরিটেন্সের রুলসটাই, বেসিক ইনহেরিটেন্সের রুলস যেটা সেটাই। এটা বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। ওকে, সো আচ্ছা, সো তাহলে এইখানে দেখেন তাহলে রিসোর্স শেয়ারিং অপশনটা তাহলে কি, তাহলে যেটা আমি বললাম যে ইনহেরিটেন্সের রুলস এর মতোই। সো প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে সবগুলা রিসোর্স শেয়ার হয়। এটা কিভাবে শেয়ার হয়? প্যারেন্ট কি চাইল্ড থেকে কিছু মানে শেয়ার করতে মানে নিতে পারে ইনফরমেশন? না, সেটা নিতে পারে না। সো বেসিক্যালি কি হয়, ক্রিয়েশনের whenever the child process is being created, it automatically inherits all the attributes from its parent. ওকে, সো তার মানে কি চাইল্ড প্রসেসটা হচ্ছে কি ক্রিয়েশনের টাইমে সবকিছু প্যারেন্টের সবকিছু ইনহেরিট করে দেয়, এন্ড
অ্যাডিশনালি হচ্ছে গিয়ে কি তার নিজস্ব কোনো ফিচার থাকলেও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। ওকে, এটাই হচ্ছে গিয়ে রিসোর্স শেয়ারিং এর মেকানিজমটা, মানে ওই বেসিক ইনহেরিটেন্সের রুলস যেটা আমি বললাম আর কি, যে যেটা জানেন আপনারা ইনহেরিটেন্সের রুলস সম্পর্কে মেকানিজম, সেটা এক্স্যাক্টলি এই কেসেও সেমটাই অ্যাপ্লিকেবল। ওকে, এখন এক্সিকিউশনের অপশনটা দেখেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো প্যারেন্ট আর চাইল্ড দুইটা প্রসেস কি একই সাথে কনকারেন্টলি অর প্যারালালি হচ্ছে গিয়ে এক্সিকিউট হতে পারে। ওকে, প্যারেন্ট আর চাইল্ড দুইটা প্রসেস একসাথে কনকারেন্টলি অর প্যারালালি এক্সিকিউট হতে পারে। এখন কথা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন কি আর প্যারালাল এক্সিকিউশন কি, তার কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন কনকারেন্ট এক্সিকিউশন কি আর প্যারালাল এক্সিকিউশন কি? না বলতে পারলে সমস্যা নাই, নাই জানতে পারেন। স্যার কনকারেন্ট হচ্ছে ধরেন একই টাইম ফ্রেমে ধরেন 10 সেকেন্ড একটা টাইম ফ্রেম আছে, 5 সেকেন্ড প্রসেস এ 5 সেকেন্ড প্রসেস বি, আর প্যারালাল হচ্ছে 10 সেকেন্ডে প্রসেস এ বি একসাথে। সো বেসিক্যালি যেটা বলছেন ঠিকই বলছেন, বাট খুবই স্পেসিফিক সিনারিওর জন্য বলছেন। যদি আমি এন্টায়ার সিনারিও চিন্তা করি, কনকারেন্ট এক্সিকিউশনটা সাধারণত হয় একটা ইন্ডিভিজুয়াল করে। ওকে, একটা ইন্ডিভিজুয়াল সিপিইউ করে। ওকে, একটা ইন্ডিভিজুয়াল সিপিইউ করে হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন হয়। এখন সেটা কিভাবে হয়? সো বেসিক্যালি মনে করি এটা একটা সিপিইউ কোর। ওকে, সো মনে করি কখনো হচ্ছে গিয়ে প্রসেস 1 আবার কনটেক্সট সুইচ করে, কখনো প্রসেস 2 আবার কনটেক্সট সুইচ করে প্রসেস 3 আবার কনটেক্সট সুইচ করে প্রসেস 2 আবার কনটেক্সট সুইচ করে প্রসেস 1, এইভাবে। সো বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার সিপিইউ করে হচ্ছে গিয়ে, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল সিপিইউ করে হচ্ছে গিয়ে র্যাপিডলি কনটেক্সট সুইচ করে সেম টাইমে মাল্টিপল প্রসেসকে এক্সিকিউট করার যে মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। আই রিপিট, একটা ইন্ডিভিজুয়াল সিপিইউ করে র্যাপিডলি কনটেক্সট সুইচ করে হচ্ছে গিয়ে সেম টাইমে মাল্টিপল প্রসেস এক্সিকিউট করার যে মেকানিজম, সেটা হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন। এন্ড হোয়াট ইজ প্যারালাল এক্সিকিউশন? তাহলে প্যারালাল এক্সিকিউশন কি? প্যারালাল এক্সিকিউশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর মাল্টি-কোর সিস্টেমস। ওকে, প্যারালাল এক্সিকিউশনটা মাল্টি-কোর সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো প্যারালাল এক্সিকিউশন বেসিক্যালি কি, ডিফারেন্ট সিপিইউ করে সেম টাইমে হচ্ছে গিয়ে যদি মাল্টিপল প্রসেস একই সাথে এক্সিকিউট হয়, সেটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন। আই রিপিট, ডিফারেন্ট সিপিইউ করে যদি সেম টাইমে একসাথে মাল্টিপল প্রসেস এক্সিকিউট হয়, সেটা হচ্ছে গিয়ে প্যারালাল এক্সিকিউশন। মনে করি এখানে P1, P2 এন্ড P3 তিনটা প্রসেস কি সেম টাইমে এক্সিকিউট হইতেছে না, মানে তিনটা সেপারেট সিপিইউ করে, তাহলে এটা হচ্ছে কি প্যারালাল এক্সিকিউশন। আবার মনে করি কিছুক্ষণ পর কনটেক্সট সুইচ করে P2 এখানে, P1 এখানে, P3 আবার এখানে। সো তাহলে কি এখানেও দেখেন কি প্যারালাল এক্সিকিউশন হচ্ছে না? আমি মনে করি এখন আবার P4 আসলো, এইখানে মনে করে আসছে P3, এখানে হচ্ছে মনে করে কনটেক্সট সুইচ করে আসছে P2। ওকে, সো প্যারালাল এক্সিকিউশন বেসিক্যালি কি দেখেন, মানে কোনো একটা পার্টিকুলার টাইমে যদি হচ্ছে গিয়ে সেপারেট সিপিইউ করে সেম টাইমে মাল্টিপল প্রসেস একসাথে এক্সিকিউট হয়, সেটা হচ্ছে প্যারালাল এক্সিকিউশন। এইখানে এই ডায়াগ্রামটা দেখে কেউ কিছু গেস করতে পারতেছেন একটা মডার্ন কম্পিউটার সিস্টেমে বা একটা মাল্টিকোর আর্কিটেকচারে অ্যাকচুয়ালি কিভাবে এক্সিকিউশন হয় মাল্টিপল প্রসেসের? একটু বলেন তো, ইন্ডিভিজুয়াল করে কি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে কি হচ্ছে, আর প্রত্যেকটা মাল্টি করে কি হইতেছে, একটু বলেন তো কেউ, একটু ডায়াগ্রামটা দেখে একটু। স্যার ইন্ডিভিজুয়াল করে হচ্ছে আপনার ওই কনটেক্সট সুইচ করে করতেছে একটু, মানে কনকারেন্ট এক্সিকিউশন কনকারেন্ট হচ্ছে। ওকে, এক্সিকিউশন হচ্ছে, আর প্যারালাল এক্সিকিউশন হচ্ছে মাল্টি করে। ওখানে হচ্ছে মাল্টি করে কারণে হচ্ছে প্যারালাল এক্সিকিউট করা যাইতেছে একসাথে দুই তিনটা প্রসেস একসাথে। সো বেসিক্যালি মডার্ন কম্পিউটার সিস্টেমে কি প্রত্যেকটা সিঙ্গেল করে হচ্ছে গিয়ে কনকারেন্ট এক্সিকিউশন হয়, আর প্রত্যেকটা সেপারেট করে বা ডিফারেন্ট করে হচ্ছে গিয়ে কি প্যারালাল এক্সিকিউশন হয়। ওকে, সেই কনকারেন্ট আর প্যারালাল এক্সিকিউশন কি এটা বুঝতে পেরেছেন সবাই? জি ইজ স্যার। ইট ক্লিয়ার টেম্পার? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো দ্যাট মিন্স হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ড কি একই সাথে হচ্ছে গিয়ে কি কনকারেন্ট বা প্যারালালি এক্সিকিউট হইতে পারে। ওকে, এইটা একটা কেস এক্সিকিউশনের ক্ষেত্রে। ওকে,
এন্ড দেয়ার ইজ অ্যানাদার কেস, সেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়েট করে যতক্ষণ না চাইল্ড টার্মিনেট হয়। ওকে, এই দুইটা কেস হতে পারে এক্সিকিউশন মেকানিজমে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। ওকে, বাট দুইটা কেস হতে পারে যখন একটা মানে এক্সিকিউশনের কেসে দুইটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ড একই সাথে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট হবে। এটা আমরা জানি না কিভাবে সিস্টেম মানে সিপিইউ কিভাবে অ্যালোকেশনটা দিবে। ওকে, সো দ্যাটস ওয়াই এটা কি এই ক্ষেত্রে কি প্যারালাল এক্সিকিউশনও হইতে পারে। ওকে, যেহেতু মাল্টিকোর সিস্টেম আমরা ইউজ করি। ওকে, এন্ড আরেকটা কেস কি হতে পারে, প্যারেন্ট ওয়েট করে চাইল্ড টার্মিনেট হওয়ার আগ পর্যন্ত, এরপরে কন্টিনিউ করে। ওকে, এই দুইটা কেস হতে পারে। ওকে, সো এইখানে আমরা একটু দেখি যে এখানে মনে করে ইনিশিয়ালি প্রসেস 1 হচ্ছে কি একটা প্রসেস। ওকে, যার প্রসেস আইডেন্টিফায়ার হচ্ছে কি 1 ধরে রাখা হয়েছে। ওকে, সো প্রসেস 1 সে কি করলো, তিনটা চাইল্ড ফর্ক করলো, প্রসেস 2, 3 এন্ড 4। সো তার মানে কি প্রসেস 2, 3, 4 কি বাই ডিফল্ট কি ক্রিয়েশনের টাইমে তার প্যারেন্ট থেকে কি সবকিছু ইনহেরিট করে নিছে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন দেখেন প্রসেস 2 আবার দুইটা চাইল্ড ফর্ক করছে, P5 আর P6, এন্ড প্রসেস 4 হচ্ছে গিয়ে P7 কে ফর্ক করছে। ওকে, সো হোয়াট ডাজ দ্যাট মিন? P4 হচ্ছে গিয়ে P7 এর প্যারেন্ট আর P1 হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যারেন্ট। ওকে, P7 এর, কিন্তু P7 কিন্তু কখনোই P1 কে ডাইরেক্টলি রিচ আউট করতে পারবে না। ওকে, P7 শুধুমাত্র কি P4 এর প্রপার্টি গুলো ইনহেরিট করতেছে। ওকে, সেম গোস ফর P1 কিন্তু হচ্ছে গিয়ে ইনফরমেশন ডাইরেক্টলি রিট্রিভ করতে পারবে P4 এর ব্যাপারে, P7 এর ব্যাপারে কিন্তু ডাইরেক্টলি পারবে না। ওই যে বেসিক ইনহেরিটেন্সের রুলস যেটা, সেটাই আর কি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমরা যদি এইখানে P7 এর জায়গায় P2 দেই, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? নো স্যার। কেন সম্ভব না? এটা তো সেম মানে P2 আর P4 তো সেম জেনারেশনে আছে, সো আবার সেটা ম্যাটার করতেছে না। এখন ম্যাটারটা এই জিনিসটা আপনি এটা চিন্তা করেন যে একটা মানে প্রোগ্রাম থেকে তো মাল্টিপল প্রসেস ক্রিয়েট করা সম্ভব না। ইয়েস অর নো? একটা প্রোগ্রাম থেকে আমি তো মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, তাই না? মাল্টিপল প্রসেস তো ক্রিয়েট করতে পারি, রাইট? ইয়েস স্যার। সো তাহলে এটা তো ভেরি মাচ পসিবল যে এই প্রসেসটা পরবর্তীতে অন্য কেউ চাইল্ড হিসেবে কল দিতেই পারে, তাই না? বুঝতে পারছেন ফ্যাক্টরটা? এটা কিন্তু পসিবল। কিন্তু এইখানে ফ্যাক্টটা দেখেন, প্রসেস আইডেন্টিফায়ার উইল বি ডিফারেন্ট। বুঝতে পারছেন? ইয়েস স্যার। প্রত্যেকটা প্রসেসের পিআইডি কিন্তু ডিফারেন্ট থাকবে। ওকে, ডাজন্ট ম্যাটার কে কার চাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে মডার্ন ওএসে যেটা বললাম, একটা হায়ারার্কি হচ্ছে কি মেইনটেইন হয়। যেটা হচ্ছে কি আমি থ্রু অফ দ্য ইয়ার্স দেখছি, আমি ওই ল্যাব করাইতে গিয়ে এই জিনিসটা আসলে চোখে পড়ে। মনে করেন P1 C1, সো P1 এর 10 হইছে, সো সাধারণত চাইল্ডের হচ্ছে কি পরের আইডেন্টিফায়ারটাই হয় 11। ওকে, সেম গোস ফর মনে করেন এখানে P3 থেকে C3 ক্রিয়েট হইছে। ওকে, সো P3 এর আইডি যদি হচ্ছে গিয়ে 21 হয়, তাহলে সাধারণত পরের আইডিটা হচ্ছে কি তার চাইল্ডের। ওকে, বুঝতে পেরেছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝতে পেরেছেন ফ্যাক্টরটা? মানে প্রত্যেকটা প্রসেসের কিন্তু আইডেন্টিফায়ার ডিফারেন্ট হবে, ডাজন্ট ম্যাটার কে কার প্যারেন্ট প্রসেস, কে কার চাইল্ড প্রসেস। ওকে, এতটুকু ক্লিয়ার? এটা কি ম্যান্ডেটরি? P7 তো জি জি জি, কে একজন বলছেন। P7 কি P5 থেকে ইনহেরিট করতে পারবে? না, P7 কি এটা ছিল না? P7 না, ও ইনহেরিট করতে পারবে শুধুমাত্র এইখান থেকে। মানে P4, P3 বা P2 এই তিনটা থেকে? না 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 না, এইগুলা থেকে তো পারবে না, খালি প্যারেন্ট থেকে। তাহলে আপনি যে P2 বললেন স্যার? P2 বলছি মনে করেন হইছে গিয়ে এই যে এইটা আমি বলছি সিনারিওটা চিন্তা করেন হচ্ছে গিয়ে যে ইন প্লেস অফ P7 এইখানে মনে করেন আমি হচ্ছে গিয়ে এই যে P2 যে প্রসেসটা ছিল এইটাই ক্রিয়েট হইছে, মনে করেন P7 এর জায়গায় মনে করেন P2 ক্রিয়েট হইছে। সো এটা তো পসিবল। এখন P2 এর যে মানে P2 এর যে প্রোগ্রামটা থেকে ক্রিয়েট হইছে সেই প্রোগ্রামটা থেকে কি আরেকটা প্রসেস হিসেবে এটাকে জেনারেট করতে পারে না P4? সেটাই আমি বলতেছি। জি স্যার, সেটাই আমি বলতেছি, বাট এটার আইডেন্টিফায়ার উইল বি ডিফারেন্ট। মানে দুইটার আইডেন্টিফায়ার অলদো দুইটা সেম প্রসেস, কিন্তু আইডেন্টিফায়ার সেম হবে না। বুঝতে পারছেন? এটা আমি বললাম যে এটা চাইলে তো পসিবল। এখন একই নামে মাল্টিপল প্রসেস, আপনি এক প্রসেসকে আরেক জায়গাতে কপি করে ওটাকে অন্য আরেকটা কিছু দিয়ে কল দিতে পারেন না। বুঝতে পারছেন তো? মনে করেন একটা এক্সিকিউটেবল ফাইল, ওটাকে তো আপনি অন্য আরেকটা জায়গাতে কপি করে অন্য কিছু দিয়ে হচ্ছে কি কল দিতেই পারেন, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? সেক্ষেত্রে নাম তো সেম থাকবে, আইডেন্টিফায়ার ডিফারেন্ট থাকবে। এটা আমি বলতে চাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, সো প্রসেস ক্রিয়েশনের সব ফ্যাক্টর গুলো আমরা ডিসকাস করে ফেলেছি, তারপরে হচ্ছে গিয়ে আরেকবার জাস্ট রিভিউ করি। সো যখন হচ্ছে গিয়ে একটা প্রসেস কোন একটা চাইল্ড ফোর্ক করে তখন কি হয়, প্যারেন্ট আর চাইল্ড কি একই সাথে আইদার কনকারেন্টলি অথবা অর প্যারালালি হচ্ছে গিয়ে কি এক্সিকিউট হয়। ওকে, এন্ড দেন আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়েট করে চাইল্ড গুলা টার্মিনেট হওয়ার আগ পর্যন্ত। ওকে, আর হচ্ছে গিয়ে নতুন যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হচ্ছে তার ক্ষেত্রে কি দুইটা অ্যাড্রেস স্পেস পসিবিলিটি হইতে পারে। ওকে, সো যেহেতু চাইল্ড হচ্ছে গিয়ে ক্রিয়েশনের টাইমে বাই ডিফল্ট তার প্যারেন্টের সব ধরনের অ্যাট্রিবিউট ইনহেরিট করে নিচ্ছে, দ্যাটস দ্য রিজন হচ্ছে গিয়ে কি চাইল্ডের মধ্যে কি তার প্যারেন্টের সব অ্যাট্রিবিউট আছে। এখন তার মধ্যে কিছু অ্যাডিশনাল ফিচার থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কোনো অ্যাডিশনাল ফিচার না থাকে, ইন দ্যাট কেস চাইল্ড প্রসেসটা কি তার প্যারেন্টেরই ডুপ্লিকেট প্রসেস। এন্ড যদি অ্যাডিশনাল ফিচার থাকে সেই ক্ষেত্রে কি চাইল্ড প্রসেসটার নিজেরই কি একটা নতুন প্রোগ্রাম লোড করা আছে তার মধ্যে। ওকে, সো এই দুইটা কেস হচ্ছে গিয়ে কি প্রসেস ক্রিয়েশনের ক্ষেত্রে হয়। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এখন একটা ফ্যাক্টর ডিসকাস করে নি আগেই, পরবর্তীতে হয়তো হুটহাট করে ওই টার্মটা আসবে, তো ওটা আসার আগেই প্রিপেয়ার থাকে। দুইটা ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে গিয়ে জম্বি প্রসেস। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে অরফ্যান প্রসেস। ওকে, দুইটা খুবই ইম্পর্টেন্ট টার্ম। এই দুইটা টার্মই হচ্ছে গিয়ে কি অ্যাপ্লিকেবল অন ফোর্ক করার পরে চাইল্ড প্রসেসের উপরে। ওকে, প্যারেন্ট প্রসেস থেকে যে চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে সেই প্রসেসটার বা প্রসেসগুলোর ক্ষেত্রে এই দুইটা টার্ম হচ্ছে কি অ্যাপ্লিকেবল। এখন কেন হচ্ছে কি এই দুইটা টার্ম আসতেছে সেটার কারণটা কি সেটা বলি। ওকে, এই কন্ডিশনটার কারণে, ওকে, এই ব্যাপারটার কারণে এখন দেখেন একটা প্যারেন্ট প্রসেস যখন চাইল্ড প্রসেস ফর্ক করে তখন কি দুইটা কেস হয়, এটা তো মাস্ট হইতেছে। প্যারেন্ট আর চাইল্ড হচ্ছে গিয়ে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট করে। আরেকটা কেস হচ্ছে গিয়ে প্যারেন্টটা ওয়েট করে ওকে চাইল্ডের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। সো বেসিক্যালি এইটার কারণে এই যে প্রথম কেসটা যে প্যারেন্ট আর চাইল্ড একসাথে কন্টিনিউ করবে, কনকারেন্ট বা প্যারালাল এক্সিকিউশন হবে প্যারেন্ট বা চাইল্ডের একসাথে, এই ক্ষেত্রে কিছু অ্যানোমালিস হতে পারে। ওকে, সেই অ্যানোমালিসটা কি? এখন দেখেন প্যারেন্ট প্রসেস হচ্ছে গিয়ে বেসিক্যালি প্যারেন্টের মধ্যে অনেকগুলা কোড থাকে। ওকে, সো বেসিক্যালি ফোর্ক নামের একটা সিস্টেম কল আছে যেটা দিয়ে হচ্ছে কি প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেস ক্রিয়েট করে। ওকে, সো হোয়াট ডাজ দ্যাট মিন? প্যারেন্ট প্রসেস থেকে চাইল্ড প্রসেস ক্রিয়েট হইতে কি প্যারেন্ট প্রসেসটাকে এক্সিকিউট হইতে হয়, তাই না? ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes. সো এখন তার মানে কি প্যারেন্ট প্রসেসকে এতটুকু এক্সিকিউশন কমপ্লিট করে তারপরে কি এই ফোর্কটা কল করে চাইল্ড ক্রিয়েট করতে হচ্ছে, রাইট? সো বেসিক্যালি মনে করি প্যারেন্ট প্রসেস সিপিইউ অ্যালোকেশন পেলো, তার মানে কি প্যারেন্ট কি রানিং স্টেটে আছে না? সো এখন মনে করি এতটুকু এক্সিকিউট করে প্যারেন্ট প্রসেস এই লাইনটা কল করলো। এই লাইনটা কল করার মানে কি প্যারেন্ট থেকে একটা চাইল্ড প্রসেস C1 ক্রিয়েট হবে। ওকে, সো মনে করে এটার আইডেন্টিফায়ার 11, এটার আইডেন্টিফায়ার হচ্ছে কি 12। তার মানে কি সিস্টেমে কি একটা চাইল্ড নতুন প্রসেস আসছে যেটা কি কারেন্টলি কোন স্টেটে আছে, এই প্রসেসটা এই লাইনটা কল হওয়ার পরে প্যারেন্ট তো রানিং স্টেটে আছে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই নাকি? ইয়েস অর নো? সো চাইল্ডটা মাত্র ক্রিয়েট হইলো প্যারেন্টের এই লাইনটা কল হওয়ার কারণে, তাহলে চাইল্ড এখন কোন স্টেটে আছে? রেডি স্টেটে না? কারণ ও তো র্যামের মধ্যেই থাকবে, ও তার সেকেন্ডারি মেমোরিতে নাই, রাইট? ও কি রেডি স্টেটে না? ও কি সিপিইউ অ্যালোকেশনের জন্য ওয়েট করতেছে না? ইয়েস অর নো? রেডি কিউতে? আচ্ছা, সো তাহলে এইটা গেস করেন তো কোন প্রসেসটার প্রোগ্রেস বেশি হবে বা কোন প্রসেসটা আগে এক্সিকিউশন করার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে? প্যারেন্টটা করা উচিত না, যেহেতু এটা ডেফিনেটলি প্যারেন্ট হচ্ছে কি অলরেডি সিপিইউ তে আছে আর চাইল্ড মাত্র রেডি কিউতে অ্যারাইভ করছে। ওকে, সো তার মানে কি দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে মানে এটা কিন্তু পসিবিলিটি, নট মানে মানে আমি শিওরলি বলতেছি না, কারণ হচ্ছে কি এটা একটা পসিবিলিটি। ওকে, যে প্যারেন্ট মানে ইটস এ মানে অবভিয়াস থিং যে হচ্ছে কি যেটা রানিং স্টেটে আছে সে তার এক্সিকিউশন আগে কমপ্লিট করবে কম্পেয়ার টু যে মাত্র ক্রিয়েট হইছে মানে রেডি কিউতে আসছে। ওকে, সো তার মানে কি এরকম একটা ইস্যু ক্রিয়েট হয়ে যায় যে প্যারেন্ট হচ্ছে গিয়ে চাইল্ডের আগে টার্মিনেট হইতে পারে। ওকে, যদি হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায় সেই ক্ষেত্রে ইস্যুটা কি হয়?
চাইল্ড হচ্ছে প্যারেন্টকে অ্যাক্সেস করার সময় ইস্যু ফেস করতে পারে। সো চাইল্ড কি প্যারেন্টের সবকিছু ইনহেরিট করে দিছে না? তার মানে কি চাইল্ড টার্মিনেট হওয়ার জন্য কি প্যারেন্টের যে এক্সিট স্টেটমেন্ট সেইটাকে এক্সিকিউট করতে হবে না নিজের কাজ শেষ করে? হ্যাঁ। সো এরপরেই তো চাইল্ড হচ্ছে কি টার্মিনেট হতে পারবে, রাইট? ইয়েস অর নো? Yes, sir. এখন প্যারেন্ট যদি চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায়, চাইল্ড কি হচ্ছে গিয়ে মানে ইয়া করতে পারে, মানে কখনো আর ওই প্যারেন্টের অ্যাড্রেস স্পেসে লুক আপ করলে আর কিছু খুঁজে পাবে? তখন No. পাবে না তো। সো তার মানে কি সে কি কখনো টার্মিনেটিভ হইতে পারবে না, ওকে? সো তার মানে কি সে হচ্ছে গিয়ে তার কাজ শেষ, চাইল্ড প্রসেস কি তার কাজ শেষ করে হচ্ছে গিয়ে কি রিসোর্স গুলো অকুপাই করে সিস্টেমে বসে থাকবে, সে সিপিইউ অ্যালোকেশনও পাবে কিন্তু কোনো প্রোগ্রেস হবে না, ওকে? সো তার মানে কি রিসোর্সের ওয়েস্টেজ করতেছে না? So, এই ইস্যুটা হচ্ছে কি হইতে পারে। সো তার মানে কি প্যারেন্ট আর চাইল্ড যখন একসাথে কনকারেন্ট বা প্যারালাল এক্সিকিউশন হয়, প্যারালালি এক্সিকিউট হয়, তখন যেটা ইস্যু হইতে পারে, দেয়ার ইজ এ পসিবিলিটি যেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাইতে পারে, ওকে? সো এন্ড এটা যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্যারেন্ট যদি চাইল্ডের আগে যদি টার্মিনেট হয় সেই ক্ষেত্রে কি চাইল্ড হচ্ছে গিয়ে কি আর টার্মিনেট হইতে পারে না, ওকে? যেহেতু চাইল্ড হচ্ছে গিয়ে প্যারেন্টের থেকে সবকিছু ইনহেরিট করে দিছে, সো চাইল্ডের টার্মিনেশনের জন্য নিজের কাজ শেষ করার পরে প্যারেন্টের এক্সিট স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হয়। সো যেহেতু প্যারেন্ট আগে টার্মিনেট হয়ে গেছে তার মানে কি চাইল্ড আর ওইটা খুঁজে পাবে না, ওকে? সো দ্যাট মিন্স চাইল্ড তখন সিস্টেমে রিমেইন করে, তার কাজ শেষ করা হয়ে যাওয়ার পরেও সে কি সবগুলা রিসোর্স অকুপাই করে বসে থাকে আনলেস দ্য সিস্টেম ইজ বিং টার্নড অফ অর রিবুটেড, ওকে? মানে রিবুট বা টার্ন অফ না করলে হচ্ছে কি চাইল্ড সবকিছু অকুপাই করে বসে থাকে, ওকে? সো এই যে সিনারিওটা, এইটার জন্য একটা সলিউশন আছে, এক ধরনের সিস্টেম কল ইউজ করা হয় which is wait. সো এই ওয়েট সিস্টেম কলটা সাধারণত প্যারেন্টের কোড সেকশনে ইউজ করা হয়। সো প্যারেন্টের কোড সেকশনে যেখানে এই ওয়েট সিস্টেম কলটা ইউজ করা হয় তখনই সাথে সাথে যেটা করা হয়, প্যারেন্টকে হচ্ছে গিয়ে যতটুকু এক্সিকিউট করছে তারপর থেকে প্যারেন্টকে হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট করে হচ্ছে গিয়ে চাইল্ডকে সাথে সাথে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দেওয়া হয়, ওকে? এন্ড প্যারেন্ট পরবর্তীতে কখন আবার কন্টিনিউ করে, যখন তার চাইল্ডটা যখন এক্সিকিউশন শেষ করে টার্মিনেট হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে প্যারেন্ট আবার ওয়েটের পর থেকে কন্টিনিউ করে, ওকে? সো এটাই হচ্ছে গিয়ে এই যে কনকারেন্ট বা প্যারালাল এক্সিকিউশনের কারণে যে সিনারিওটা ক্রিয়েট হচ্ছে সেটা থেকে রেজিস্ট করার জন্য, যাতে প্যারেন্ট কখনো চাইল্ডের আগে টার্মিনেট হইতে না পারে, এটা এনশিওর করার জন্য ওয়েট সিস্টেম কলটা প্যারেন্টের কোড সেকশনে ইউজ করা হয়, যেটার কারণে হচ্ছে গিয়ে প্যারেন্ট ওয়েট করে হচ্ছে গিয়ে আনটিল ওর চাইল্ড প্রসেস গুলা হচ্ছে গিয়ে টার্মিনেট হয়ে গেছে, ওকে? এতটুকু ক্লিয়ার সবাই? মানে ওয়েট সিস্টেম কলটা সাধারণত হচ্ছে গিয়ে প্যারেন্টের কোড সেকশনে ইউজ, সাধারণত না, এটা অ্যাকচুয়ালি প্যারেন্টের কোড সেকশনে ইউজ করা হয়। প্যারেন্ট যদি কখনো ওয়েট খুঁজে পায় ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে সে তার এক্সিকিউশন হচ্ছে গিয়ে মানে ইমিডিয়েটলি অপারেটিং সিস্টেম যেটা করে হচ্ছে গিয়ে প্যারেন্টকে ইন্টারাপ্ট করে হচ্ছে গিয়ে রেডি কিউতে পাঠায় দেয় এন্ড চাইল্ডকে ইমিডিয়েটলি সিপিইউ অ্যালোকেশন দিয়ে এক্সিকিউট করে দেয়। এন্ড পরবর্তীতে প্যারেন্ট কখন আবার কন্টিনিউ করে, যখন হচ্ছে গিয়ে চাইল্ড হচ্ছে গিয়ে টার্মিনেট হয়ে যায়, প্যারেন্ট আবার এই ওয়েটের পর থেকে কন্টিনিউ করা শুরু করে, ওকে? সো দ্যাটস হাউ দ্য সিনারিও ক্যান বি টেল বাই দ্য অপারেটিং সিস্টেম, ওকে? এতটুকু ক্লিয়ার? Yes, sir, clear. এখন মনে করেন চাইল্ড হচ্ছে গিয়ে C1, এই C1 এর জন্য একবার ওয়েট করতে হবে, আরেকটা চাইল্ড মনে করেন C2 এর জন্য আরেকবার ওয়েট ইউজ করতে হবে, আরেকটা চাইল্ড মনে করেন C3 এটার জন্য আরেকবার ওয়েট ইউজ করতে হবে। তার মানে কি যেই কয়টা চাইল্ড ক্রিয়েট করতেছে সবগুলা ফোর্কের জন্যই কি চাইল্ড ফোর্ক করার জন্য কি প্যারেন্টকে ওয়েট ইউজ করতে হয়, ওকে? সেপারেটলি একবার ইউজ করলেই কি সেটা সব প্রসেসের জন্য কাজ করে না, ওকে? সব চাইল্ডের জন্য। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সো যদি হচ্ছে গিয়ে কোনো প্যারেন্ট প্রসেস চাইল্ড ফোর্ক করে এন্ড চাইল্ড ফোর্ক করার পরে ওয়েট সিস্টেম কলটা ইউজ না করে, তাহলে সেই ক্ষেত্রে দ্যাট চাইল্ড প্রসেস ইজ নোন অ্যাজ জম্বি প্রসেস, ওকে? আই রিপিট, যদি কোনো প্যারেন্ট প্রসেস চাইল্ড ফোর্ক করার পরে সেই চাইল্ডের এগেইনস্টে ওয়েট সিস্টেম কলটা ইউজ না করে, তাহলে সেই চাইল্ড প্রসেসকে বলা হয় জম্বি প্রসেস, ওকে? এখন জম্বি প্রসেস হলে কনসিকুয়েন্স দুইটা হইতে পারে, একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হইতেও পারে, আর একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ড প্যারেন্টের আগে টার্মিনেট হইতে পারে, ওকে? এটা আমরা জানি না, দেয়ার আর টু পসিবিলিটিস। সো জম্বি প্রসেস কি এটা বুঝতে পেরেছেন? যদি হচ্ছে গিয়ে চাইল্ড ফোর্ক করার পরে ওয়েট ইউজ না করা হয় প্যারেন্টে, ওকে? ওয়েট সিস্টেম কলটা। এন্ড অরফান প্রসেস কি তাহলে একটু গেস করেন? স্যার যদি প্যারেন্ট না থাকে চাইল্ডের তখন এক্স্যাক্টলি, যদি জম্বি প্রসেস সিনারিওটা অ্যারাইজ করার পরে, আমি যদি আরেকটু এক্সপ্লিসিটলি বলি, যদি হচ্ছে গিয়ে
চাইল্ড ফর প্যারেন্ট প্রসেস যদি কোনো চাইল্ড প্রসেস চাইল্ড ফোর্ক করার পরে ওয়েট সিস্টেম কল ইউজ না করে এবং এর কারণে যদি হচ্ছে গিয়ে অ্যাজ এ কনসিকুয়েন্স যদি প্যারেন্ট প্রসেস চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায়, ইন দ্যাট কেস দ্য চাইল্ড প্রসেস ইজ কনসিডার্ড অ্যাজ অরফ্যান প্রসেস। ওকে, সো এই দুইটাই কিন্তু চাইল্ড প্রসেস হচ্ছে গিয়ে কনসিডার করা হচ্ছে। সো জম্বি প্রসেস কি, যদি হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ড ক্রিয়েশনের পরে যদি হচ্ছে গিয়ে ওয়েট সিস্টেম কল ইউজ না করে ওটার এগেইনস্টে। এন্ড জম্বি প্রসেস হলে কনসিকুয়েন্স কি হতে পারে, দুইটা সিনারিও হতে পারে, একটা হচ্ছে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে চাইল্ড প্যারেন্টের আগে টার্মিনেট হতে পারে। এন্ড হোয়াট ইজ অরফ্যান প্রসেস, যদি হচ্ছে গিয়ে ওয়েট সিস্টেম কল ইউজ না করার কারণে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায়, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে কি চাইল্ড প্রসেসটা হচ্ছে কি অরফান প্রসেস। তার মানে কি যে কোনো অরফান প্রসেসে কি জম্বি প্রসেস, বাট সব জম্বি প্রসেসে কি অরফান প্রসেস না। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার দুইটা ডিফারেন্স কি? একটা হচ্ছে গিয়ে মানে সিনারিও, মনে করেন জম্বি প্রসেস যখন হচ্ছে একটা চাইল্ড প্রসেস, তখন হচ্ছে গিয়ে কি প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হইতেও পারে আর না হইতে পারে, না হইলে তো সমস্যা নাই, চাইল্ড টার্মিনেট হবে তারপর যদি প্যারেন্ট টার্মিনেট হয় তাহলে কি সিস্টেমে কোনো ইস্যু হয়? ওইভাবে হয় না তো। বাট ইস্যুটা হয় যখন হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, মানে ডিফারেন্স। বুঝতে পেরেছেন? অরফান হয়ে গেলে যদি চাইল্ড প্রসেসটা অরফান হয়, মানে প্যারেন্ট যদি চাইল্ডের আগে টার্মিনেট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি চাইল্ডটা হচ্ছে গিয়ে সিস্টেম টার্ন অফ বা রিবুট করার আগ পর্যন্ত কখনোই হচ্ছে গিয়ে কি সিস্টেম মানে হচ্ছে গিয়ে র্যাম বা সিপিইউ থেকে রিমুভ হয় না। সে হচ্ছে গিয়ে রিসোর্স গুলো অকুপাই করে অলওয়েজ বসে থাকে কাজ শেষ করার পরেও। বুঝতে পারছেন ডিফারেন্সটা এখানে? আর জম্বির ক্ষেত্রে এটা হইতেও পারে না হইতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো তাহলে আমরা প্রসেস ক্রিয়েশন রিলেটেড, ইউনিক্সে প্রসেস ক্রিয়েশন রিলেটেড তিনটা সিস্টেম কল নিয়ে আমরা ডিসকাস করব। অলরেডি ফোরকার ওয়েট নিয়ে আমি ডিসকাস করে ফেলেছি। ওকে, সো এক্সাক্টটা দেখবো আমরা। ওকে, এখন আমি আবার আরেকবার জাস্ট ফোরটা হচ্ছে গিয়ে আমি আরেকবার রিভিউ করি। ওকে, ফোরকার ওয়েটটা আরেকবার রিভিউ করি জাস্ট। ওকে, মনে করে P1 এর প্রসেস আইডেন্টিফায়ার হচ্ছে গিয়ে 10। ওকে, সো P1 যদি একটা চাইল্ড ফোর্ক করে, হোয়াট ডাজ দ্যাট মিন? চাইল্ড ক্রিয়েট করতে হচ্ছে গিয়ে ফোর্ক সিস্টেম কলটা ইউজ করা হয়। সো একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে যার আইডেন্টিফায়ার কি থাকবে, একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে। এন্ড এই দুইটা প্রসেস সিস্টেমে একই সাথে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট হইতে পারে। ওকে, সো দ্যাট ইজ দা ফাংশন অফ ফোর্ক। ওকে, এখন এই চাইল্ড প্রসেসটা এর প্রপার্টি কি থাকবে এটা অলরেডি ডিসকাস। সে কি ক্রিয়েশনের টাইমে প্যারেন্ট থেকে সবকিছু ইনহেরিট করে নেয় এন্ড তার মধ্যে অ্যাডিশনাল কিছু ফিচার থাকলেও থাকতে পারে। ওকে, সো এখন এখানে ইস্যুটা কি ফোর্ক হইলে, এখন কি ফোর্কে কি বেসিক্যালি ফোর্ক হওয়ার কারণে কি এই P1 এর এক্সিকিউশনের কারণে কি বেসিক্যালি দুইটা প্রসেস, এই 10 আর 11 দুইটা প্রসেস সিস্টেমে এক্সিকিউট হচ্ছে, দুইটা সেপারেটলি ডিলড হচ্ছে। ওকে, দুইটা সেপারেট প্রসেস হিসেবে এখানে কিন্তু প্রসেস দুইটাই এক্সিকিউট হইছে। ওকে, পরবর্তীতে মনে করেন সি যদি আরেকটা ফোর্ক করে, C1 যদি, তাহলে কি আরেকটা প্রসেস হবে। সো সেটা কি তিনটা সেপারেট প্রসেস হবে, এক্সিকিউট হবে। কিন্তু এইখানে এই যে প্রসেস গুলা প্যারালাল বা প্যারেন্ট আর চাইল্ডের প্যারালাল বা কনকারেন্ট এক্সিকিউশনের কারণে কনসিকুয়েন্সটা কি হয়? কনসিকুয়েন্সটা যেটা হতে পারে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাবে। ইন দ্যাট কেস চাইল্ড গুলা হচ্ছে গিয়ে কি সিস্টেমের মধ্যে রিমেইন করবে অলওয়েজ, মানে রিসোর্স গুলো অকুপাই করে। এখন এটা অ্যাভয়েড করতে কি প্যারেন্ট প্রসেসে হচ্ছে গিয়ে তার প্রত্যেকটা চাইল্ডের জন্য হচ্ছে গিয়ে কি ওয়েট ইউজ করতে হবে, যে ওয়েট সিস্টেম কলটা কি করে প্যারেন্টকে ইমিডিয়েটলি ইন্টারাপ্ট করে চাইল্ডকে হচ্ছে গিয়ে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দেয়, দেন চাইল্ড টার্মিনেট হওয়ার পরে প্যারেন্টকে আবার কন্টিনিউ করতে দেয়। সো সেম কেস উইল বি অ্যাপ্লিকেবল ফর কি C1, কারণ সে যে চাইল্ডটা ক্রিয়েট করছে C2 তাকেও কি এই ক্ষেত্রেও কি পসিবিলিটি আছে C1 এর আগে টার্মিনেট হয়ে যাওয়ার। সো এইটাই জম্বি প্রসেস ইস্যুটা মানে রেজিস্ট করার জন্য কি আমাদের হচ্ছে গিয়ে ওয়েটটা ইউজ করতে হয়। সো দ্যাটস হাউ ফোর্ক এন্ড ওয়েট ওয়ার্কস। ওকে, সো ফোর্ক আর ওয়েট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে এখন যে সিস্টেম কলটা দেখবো সেটা হচ্ছে কি এক্সেক। ওকে, সো এক্সেক সিস্টেম কলটাতে অ্যাকচুয়ালি কোনো নতুন প্রসেস ক্রিয়েট হয় না। বেসিক্যালি এক্সেক সিস্টেম কলটা ইউজ করে একটা রানিং প্রসেস অন্য আরেকটা এক্সিস্টিং প্রসেসের কোডটা দিয়ে নিজের কোডকে রিপ্লেস, নিজের রিমেইনিং কোডকে রিপ্লেস করে ফেলে। ওকে, আই রিপিট, এক্সেক সিস্টেম কলটা দিয়ে কি করা হয়, এক্সেক সিস্টেম কলটা দিয়ে হচ্ছে কি একটা রানিং প্রসেস অন্য একটা প্রসেস, টার্মটা মনে রাখেন, অন্য একটা প্রসেসের, নট প্রোগ্রামের। ওকে, অন্য একটা প্রসেসের
ইনস্ট্রাকশন গুলাকে নিজের মধ্যে লোড করে নিজের রিমেইনিং এক্সেক কল করার পর থেকে রিমেইনিং যে কোডগুলো আছে সেগুলাকে রিপ্লেস করে অন্য একটা প্রসেসের কোডকে হচ্ছে গিয়ে লোড করে নিজের মধ্যে এন্ড সেগুলাকে এক্সিকিউট করে। সো বেসিক্যালি এক্সেক হয়ে হচ্ছে গিয়ে যেটা রানিং প্রোগ্রাম সেটাই এক্সিকিউট হয়, জাস্ট অন্য আরেকটা প্রসেসের কোডকে নিজের মধ্যে লোড করে ফেলে। ওকে, সো আমি যদি জিনিসটা এক্সপ্লেইন করি, মনে করেন এটা একটা প্রসেস, ওকে, P1, ওকে। সো এর মধ্যে মনে করে কোড আছে ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 5, এইখানে মনে করেন এক্সেক আছে। এখন এক্সেকের কিন্তু অনেকগুলা ইয়া আছে, মানে এক্সটেনশন আছে। মনে করেন এক্সেক এল, এক্সেক এলপি, এক্সেক ভি, এক্সেক ভিপি, এরকম কিন্তু অনেক ধরনের ইয়া আছে, এক্সটেনশন আছে। সো এক এক ধরনের এক্সটেনশনের নাম্বার অফ প্যারামিটারস এক একটা, ওকে। সো বাট দুইটা কমন প্যারামিটার থাকে সবগুলো এক্সটেনশনে। একটাই হচ্ছে গিয়ে পাথ অফ এ এক্সিকিউশন, পাথ অফ এন এক্সিকিউটেবল ফাইল বা প্রসেস, ওকে। কোনো একটা পার্টিকুলার প্রসেসের রিলেটিভ বা অ্যাবসলিউট পাথ থাকে কোনো একটা পার্টিকুলার প্রসেসের, নট প্রোগ্রামের, মানে কি এক্সিকিউটেবল ফাইলের। আর লাস্টে হচ্ছে গিয়ে নাল থাকে। এই দুইটা কেন থাকে? এই পাথটা থাকে হচ্ছে গিয়ে কোন প্রসেসটা থেকে, মানে কোন এক্সিকিউটেবল ফাইল থেকে বা কোন এক্সিকিউটেবল ফাইলের টেক্সট সেকশনের ডেটাটা নিজের মধ্যে লোড করবে সেটা ডিটেক্ট করার জন্য। আর এই নালটা কেন থাকে? এই এক্সেক সিস্টেম কলটার এক্সিকিউশন কখন শেষ হয়ে যাবে, এই নালটা যখন ফাইন্ড আউট করে হচ্ছে গিয়ে এক্সেক সিস্টেম কলটা, তখন হচ্ছে গিয়ে তার এক্সিকিউশনটা বা ফাংশনটা শেষ হয়ে যায়। ওকে, ওকে। সো এই জন্য এই দুইটা প্যারামিটার হচ্ছে গিয়ে কমন থাকে সব ধরনের ইয়াতেই, মানে এক্সটেনশনে। সো আমরা মনে করি, আমরা নালটা ভুলে যাই আপাতত, আমরা জাস্ট মনে করি পাথ। সো মনে করি এইটা একটা প্রসেস বা এক্সিকিউটেবল ফাইল P2, ওকে। এর আইডেন্টিফায়ার আমি মনে করি 101। এখন P2 কিন্তু P1 এর চাইল্ড প্রসেস হবে তা না, এটা কিন্তু একটা সেপারেট প্রসেস, যে কোনো এক্সিস্টিং প্রসেস হইতে পারে, ওকে। সো এটা মনে করি একটা এক্সিস্টিং প্রসেস, মনে করি 203 এর আইডেন্টিফায়ার, ওকে। সো দুইটা কিন্তু সেপারেট প্রসেস সিস্টেমে। এখানে মনে করি আছে x ইকুয়াল টু 5, y equal to 2, print x by y, ওকে। এই লাইন, এই তিনটা লাইন আছে। এইখানে মনে করি প্রিন্ট হবে a plus b, ওকে। সো এইখানে মনে করি আমরা P2 এর যে এক্সিকিউটেবল ফাইলটা, সেটার লোকেশন হচ্ছে গিয়ে এখানে, বা পাথটা হচ্ছে এখানে লোড করা আছে। সো মনে করি সিস্টেম এক্সিকিউট করলো হচ্ছে গিয়ে P1 কে। সো এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে? এই a equal to 10, এরপরে কি এক্সিকিউট হবে? b ইকুয়াল টু 5। এখন দেখেন, যখনই এক্সেক কল করা হবে সে কি করবে? তার মধ্যে যে পার্টটা দেয়া আছে, যে এক্সিকিউটেবল ফাইলের পার্টটা দেয়া আছে, তার কি, তার সেই প্রসেসের ইনস্ট্রাকশন গুলাকে নিজের মধ্যে লোড করবে। এক্সেকের পরে যে রিমেইনিং ইনস্ট্রাকশন আছে রানিং প্রোগ্রামের, সেটা রিপ্লেস করে দিয়ে, তার মানে কি, এই প্রিন্ট a plus b কে রিপ্লেস করে দিবে কি দিয়ে? যেই প্রসেসটা বা এক্সিকিউটেবল ফাইলের লোকেশন তার মধ্যে লোড করা আছে, তার কোড গুলাকে লোড করে, ওকে। সো এই a plus b হচ্ছে গিয়ে প্রিন্ট a plus b will be replaced by x equal to 5, y equal to 2 and print x by y, ওকে। সো তাহলে এখন কি হবে? এই লাইনটা এক্সেক তো কল হয়ে গেছে, এখন কি হবে? জাস্ট এই কোডগুলা এক্সিকিউট করবে। এটা কিন্তু রিপ্লেসড হয়ে গেছে বাই দিস লাইনস। x equal to 5, y equal to 2, এই লাইন। এরপরে প্রিন্ট x by y। সো তাহলে কত আসে? 5/2 করলে ইন্টিজারে কত আসে? 2 আসে, ওকে। সো দ্যাট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। সো দ্যাটস হাউ এক্সেক ওয়ার্কস। এখানে দেখেন সিস্টেমে কিন্তু এক্সিকিউট হচ্ছে জাস্ট একটা প্রসেস, হুইচ ইজ 101। 203 কিন্তু এক্সিকিউট হয় নাই। 203 এর কোডটাকে জাস্ট নিজের মধ্যে লোড করছে হচ্ছে গিয়ে এই 101 প্রসেসটা, ওকে। এখানে কিন্তু একটা প্রসেসই এক্সিকিউট হয়েছে, ওকে। জাস্ট সে হচ্ছে গিয়ে রান টাইমে নিজের মধ্যে নিজের রিমেইনিং ইনস্ট্রাকশন গুলাকে রিপ্লেস করে অন্য আরেকটা প্রসেসের কোডগুলোকে লোড করে এক্সিকিউট করে দিচ্ছে। সো দ্যাটস হাউ এক্সেক সিস্টেম কল ওয়ার্কস। এক্সেক সিস্টেম কল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, সো তাহলে এখন আমরা একটা এই ডায়াগ্রামটা একটু দেখি, ওকে। সো মনে করি এই পিআইডি, এই জিনিসটা অ্যাভয়েড করেন, ওকে। এই পিআইডি, এটা অ্যাকচুয়ালি পিআইডি না, এটা অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ ফোর্ক, ওকে। সো মনে করি এখানে ইন প্লেস অফ পিআইডি এখানে হচ্ছে কি আছে a ইকুয়াল টু 4, ওকে। পিআইডি জাস্ট এ ভ্যারিয়েবল। এই লাইনটার অ্যাকচুয়ালি মানেটা কি? বেসিক্যালি এই
প্রসেসের যেখানে এই লাইনটা কল করা হয়, সো বেসিক্যালি এতে হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে কি স্টোর হয়। ওকে, সো মানে ফোর্কের থেকে একটা ভ্যালু রিটার্ন হয় ফোর্ক সিস্টেম কলটা এক্সিকিউট হওয়ার পরে। এখন ফোর্ক তো এক্সিকিউট হয় কার্নেল মোডে, ওই ভ্যালুটা রিটার্ন হয়ে আসে, স্টোর হয় এতে। ওকে, এখন এই এতে মানে ফোর্কের ভ্যালু, যেই প্যারেন্ট ফোর্ককে কল করছে তার জন্য একটা সেপারেট ভ্যালু অ্যাসাইন হয় ফোর্কের ভ্যালু, আর যে চাইল্ডটা ক্রিয়েট হয়েছে তার জন্য একটা সেপারেট ভ্যালু অ্যাসাইন হয়। ওকে, ফোর্কের ভ্যালু। ওকে, সো সাধারণত হচ্ছে গিয়ে মানে মডার্ন ওএসে যেটা আই হ্যাভ নোটিস মানে ফর মানে সিন্স লাস্ট 3 or 2 ইয়ার্স, মানে 2 না অ্যাকচুয়ালি 3.5 বছর ধরে আমি যেটা নোটিস করছি, সো চাইল্ডে হচ্ছে গিয়ে চাইল্ডের জন্য ফোর্কের ভ্যালু রিটার্ন হয় এই লাইন কল হইলে হচ্ছে গিয়ে 0, আর প্যারেন্টের ক্ষেত্রে ফোর্কের ভ্যালু অ্যাসাইন্ড হয় হচ্ছে গিয়ে প্রসেস আইডি অফ চাইল্ড প্রসেস। ওকে, প্রসেস আইডি অফ চাইল্ড। এখন কথা হচ্ছে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এইটা কেন হচ্ছে গিয়ে সেপারেট ভ্যালু অ্যাসাইন করতেছে সিস্টেম। সো এইটা করতেছে প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন সেপারেট করার জন্য। ওকে, এই ভ্যালুটা দেখে হচ্ছে গিয়ে ওএস ডিসাইড করে প্যারেন্টের সেকশনে যাবে নাকি হচ্ছে গিয়ে চাইল্ডের সেকশনে যাবে। ওকে, সো বেসিক্যালি দিস ইজ এই মানে কোন একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু 4, দিস ইজ নট প্রসেস আইডি। ওকে, দিস ইজ দা ভ্যালু অফ মানে বেসিক্যালি এইখানে স্টোর হচ্ছে ভ্যালু রিটার্ন ভ্যালু অফ 4। ওকে, যেটা প্যারেন্ট চাইল্ডে অ্যাসাইন হয় 0 আর প্যারেন্টের রিটার্ন হয় হচ্ছে গিয়ে চাইল্ডের প্রসেস আইডি। ওকে, এতটুকু ক্লিয়ার? সো আমরা এটাকে এ ধরি, আদারওয়াইজ আপনারা যে পিআইডি ধরে প্রসেস আইডি মনে করবেন এটাকে, তারপর হচ্ছে এটা মুখস্থ করে ফেলবেন। ওকে, সো এটাকে এ ইজ গ্রেটার দ্যান 0 ধরি, এটাকে এ ইজ ইকুয়াল টু 0 ধরি। ওকে, সো এখন মনে করি প্যারেন্টের আইডি হচ্ছে গিয়ে মনে করি 101, আর ধরে নেই চাইল্ডের আইডি হচ্ছে গিয়ে 201। ওকে, আচ্ছা, সো প্যারেন্ট তার রান টাইমে হচ্ছে কি এই লাইনটা কল করলো। হোয়াট ডাজ দ্যাট মিন? এই লাইনটা কল হওয়ার সাথে সাথে কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, মনে করি তার আইডি হচ্ছে 201, এন্ড এর ভ্যালু প্যারেন্টের জন্য রিটার্ন করবে হচ্ছে গিয়ে কি চাইল্ডের প্রসেস আইডি 201, আর চাইল্ডে রিটার্ন করবে এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। এখন দুইটা প্রসেস একই সাথে প্যারালালি বা কনকারেন্টলি এক্সিকিউট হবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে মানে এখানে ধরে নেওয়ার কিছু নাই, যদি আমরা ফ্যাক্টের কথা চিন্তা করি তাহলে কি a ইকুয়াল টু 4 এই লাইনটা এক্সিকিউট করছে কোন প্রসেস? স্যার প্যারেন্ট। প্যারেন্ট। সো তার মানে প্রোগ্রেস কার বেশি থাকবে? চাইল্ড তো মাত্র ক্রিয়েট হইলো, স্যার প্যারেন্টের বেশি থাকবে। সো তার মানে প্যারেন্টের কোড সেকশনে যাবে না ওএস। সো প্যারেন্টের কোড সেকশন কোনটা দেখেন তো, a ইজ whenever a is greater than 0, সো এই কোড সেকশনে হচ্ছে এই ব্রাঞ্চে হচ্ছে গিয়ে সিস্টেম উইল এন্টার প্যারেন্টের সেকশনে এর ভ্যালু গ্রেটার দেন 0 না চাইল্ডের প্রসেস আইডি। ওকে, সো এইখানে এ মনে করেন কিছু একটা কাজ করার পরে ওয়েট সিস্টেম কলটা কল হইলো। হোয়াট ডাজ দ্যাট মিন? প্যারেন্ট কি এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে না যতটুকু প্রোগ্রেস করছে তারপর থেকে, এন্ড চাইল্ড কি সাথে সাথে সিপিইউ অ্যালোকেশন পাবে। এখন চাইল্ড কোথায় ছিল? a ইকুয়াল টু 4 কে চাইল্ড কি তারপর থেকে কন্টিনিউ করা শুরু করবে। সো চাইল্ডের কোড সেকশন কি কোনটা? a ইজ ইকুয়াল টু 0, তার মানে কি a ইজ ইকুয়াল টু 0 এর দিকে যাবে। ওকে, এখন যদি হচ্ছে গিয়ে a যদি মানে 4 এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে কি 4 কে এরর হয়, তাহলে কি আর কিছু কাজই করবে। ওকে, মানে 4 টাই এরর হইছে। সো আদার দ্যান দ্যাট অন্যান্য কেসে হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে ভ্যালিড, গ্রেটার দ্যান 0 হইলে প্যারেন্টের সেকশনে যাবে সিস্টেম, আর ইকুয়াল টু 0 হইলে চাইল্ডের সেকশনে যাবে। ওকে, সো এখন কি করবে? সে হচ্ছে গিয়ে কিছু একটা এক্সিকিউট করছে, মানে কোনো একটা প্রোগ্রাম মনে করে এই যে এই প্রসেসটাকে সে লোড করছে, সেই কাজটা করলো, এই যে এই কাজ করে হচ্ছে কি আউটপুট 2 আসলো, তারপরে কি চাইল্ড হচ্ছে কি এক্সিট করতেছে, মানে কি চাইল্ড এখন টার্মিনেট হবে। চাইল্ড টার্মিনেট হওয়ার মানে কি প্যারেন্টের এক্সিট স্টেটমেন্টটা সে হচ্ছে কি এক্সিকিউট করে ফেলছে। এখন এই ওয়েটা কি রিটার্ন হবে? এই ওয়েটটাতে রিটার্ন হবে হচ্ছে কি যেই চাইল্ড প্রসেসের জন্য হচ্ছে কি এই ওয়েটটা কল করা হয়েছে তার প্রসেস আইডিটা হচ্ছে কি রিটার্ন হয় 2, মানে বেসিক্যালি এইখানে ওয়েট হচ্ছে কি 201 রিসিভ করবে। মানে কি সিস্টেম বুঝবে যে এই প্রসেসের যে চাইল্ডটা ছিল যার আইডি 201 সে হচ্ছে গিয়ে টার্মিনেট হয়ে গেছে, তখন কি ওএস সাথে সাথে হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেসকে হচ্ছে গিয়ে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দিবে, এন্ড এরপর থেকে প্যারেন্ট হচ্ছে গিয়ে রিজিউম করবে, এরপরে সে তার এক্সিকিউশন কমপ্লিট করে টার্মিনেট হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার একটা ছোট্ট কনফিউশন, ওটা হচ্ছে যখন প্যারেন্ট করতেছে মানে ফার্স্টে স্টার্ট করতেছে আইডি গুলো ফোর্কের পর হচ্ছে ডিনোট হলো, প্যারেন্ট কোন আইডিটা স্যার রাখবে? মানে ফার্স্ট অফ অল তো চাইল্ডের জন্য a ইজ ইকুয়ালস টু 0, আর প্যারেন্ট আইডির জন্য স্যার কি 201 আমরা
প্যারেন্ট আইডি না, প্যারেন্টের আইডি 101 এ থাকবে, হ্যাঁ, ফোর্কের ভ্যালু হচ্ছে কি 201 আসবে, মানে চাইল্ডের প্রসেস আইডিটা আসবে প্যারেন্ট, মানে প্যারেন্টের জন্য ওকে এতে, মানে এটা হচ্ছে ফোর্কের ভ্যালু, নট প্রসেস আইডি। ওকে, যেখানে পিআইডি দিছে এটা দেখে পরে কনফিউজ হয়ে যেতে পারেন, এটাই জাস্ট আমি ক্লারিফাই করলাম। ওকে, বুঝতে পারছেন? এটা ফোর্কের ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ ফোর্ক, মানে ফোর্কের ভ্যালু, ওই লাইনটা কল হইলে প্যারেন্টে অ্যাসাইন হয় চাইল্ডের ভ্যালু, আর চাইল্ডে অ্যাসাইন হয় প্যারেন্টের ভ্যালু। ওকে, সো এই যে কোডটা দেখি, কোডটা দেখলে এই যে কোডগুলো এখন দেখাবো, এখন একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। ওকে, আচ্ছা, এই কোডটা দেখেন, মানে নোটেশন অত কিছু মুখস্থ করার দরকার নাই আপনাদের, কিন্তু হাতে কোনো কোড লিখতে হয় না, আপনাদের জাস্ট এই যে কনসেপ্ট গুলা মনে রাখতে হয়। ওকে, যে কি কিভাবে কি হইতেছে, মানে কোডটা, মানে বুঝতেছেন তো কোডটা কিভাবে কাজ করে। হেডার কি, হেডার গুলা নিয়ে, এগুলা তো এখন আপাতত ল্যাব শুরু হয় না, এগুলা ল্যাব যখন শুরু হবে তখন ডে বাই ডে বুঝতে পারবেন। ওকে, সো এই যে এইখানে দেখেন একটা টাইপ ডেফিনিশন দেয়া আছে। ওকে, এই টাইপের একটা ভ্যারিয়েবল কল করা আছে পিআইডি। ওকে, আমি আবার এই পিআইডি রিপ্লেস করে দিচ্ছি এ দিয়ে। ওকে, এটা পরে মুখস্থ করবেন আপনারা, না বুঝছি পরে এটার প্রসেস আইডি বলতে এটা বুঝবেন, এটাকে আমি এ দিয়ে রিপ্লেস করে দিলাম। ওকে, আচ্ছা, সো এ দিয়ে রিপ্লেস করলাম। এই পিআইডি আন্ডারস্কোরটি একটা টাইপ ডেফিনিশন, বেসিক্যালি এটা হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। ওকে, এই টাইপ ডেফিনিশনটা। ওকে, সিম্পল, আপাতত ধরে নেন, যেহেতু মানে কিছু জানেন না, মানে যেহেতু আপাতত সি সম্পর্কে আপনাদের আইডিয়া খুব একটা নাই, সো ধরে নেন এটা একটা পিআইডি আন্ডারস্কোরটি, এটা হচ্ছে কি একটা ধরে নেন না, অ্যাকচুয়ালি এটা একটা ইন্টিজার রিটার্ন করে। ওকে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, বাট পিআইডি আন্ডারস্কোরটি এটা টাইপ ডেফিনিশন, এটা হচ্ছে কি সিস্টেমকে এটা বোঝানোর জন্য ইউজ করা হয় যে আমি প্রসেস রিলেটেড একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি। ওকে, ইন্টিজার ভ্যারিয়েবল ইউজ করছি, বাট অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপেরই একটা ভ্যারিয়েবল হচ্ছে পিআইডি আন্ডারস্কোরটি। ওকে, সো এটা একটা ইন্টিজার রিটার্ন করে, সিম্পল। ওকে, এইখানে দেখেন এই প্রসেসটা তো কারো না কারো তো এক্সিকিউট করা লাগবে, রাইট? ইয়েস অর নো? কারো না কারো তো এক্সিকিউট করা লাগবে এই প্রসেসটাকে, ইয়েস অর নো? এছাড়া কি এই প্রসেসটা এক্সিকিউট হবে? কোন প্রসেস যদি এক্সিকিউট না করে এই কোডগুলা কি এক্সিকিউট হবে? সো মনে করি এই এন্টায়ার মেইন ফাংশনটাকে এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে প্রসেস 1। ওকে, প্রসেস 1 ধরে নেই এর আইডেন্টিফায়ার হচ্ছে গিয়ে 101। ওকে, এন্ড এই ফোর্ক থেকে দেখেন এইখানে একটা ফোর্ক, তার মানে কি এই ফোর্ক থেকে কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে না? ইয়েস অর নো? রাইট? সো ধরে নেই এই চাইল্ড প্রসেসটার আইডি হবে হচ্ছে গিয়ে 201। ওকে, সেপারেট প্রসেস। তো এখন চাইল্ড প্রসেস কি ক্রিয়েশনের টাইমেই কি তার প্যারেন্ট থেকে সবকিছু ইনহেরিট করে দিছে না? তার মানে কি চাইল্ড প্রসেস কি ক্রিয়েট হওয়ার পর থেকে কি প্যারেন্টের যা যা আছে সবকিছু এক্সিকিউট করবে না? রাইট? ইয়েস অর নো? ডাজ ইট মেক সেন্স? এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? চাইল্ড কি ক্রিয়েশনের টাইমে কি তার প্যারেন্টের সবকিছু ইনহেরিট করছে, তার মানে কি চাইল্ড ক্রিয়েট হওয়ার পর থেকে যা যা আছে প্যারেন্টে ওই সবগুলাই কি এক্সিকিউট করবে, রাইট? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, সো তাহলে এখন আমরা শুরু করি। তাহলে এক্সিকিউট আগে কি হবে? P1 কি প্রথমে এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করে কি করবে? আচ্ছা, আমি এখানে দুইটা আলাদা স্লট করে রাখি P1 আর P2 এর জন্য। ওকে, এই লাইনটা এক্সিকিউট করে কি করবে? এই যে দেখেন এইখানে ফোর্ক করছে। ওকে, ফোর্ক করার মানে কি নতুন প্রসেস। আচ্ছা, P2 না, এটা আমি C1 ধরছি। C1 ক্রিয়েট হইছে। ওকে, যেখানে কি P1 এর জন্য এর ভ্যালু অ্যাসাইন হইছে কত হবে, কত একটু আগেই বলছি, বলেন, চাইল্ডের প্রসেস আইডি। ফোর্কের ভ্যালু অ্যাসাইন হবে চাইল্ডের প্রসেস আইডি, আর P2 C1 এর জন্য 0। ওকে, এখন দুইটা প্রসেস একসাথে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট হবে। এখন একটু চিন্তা করেন P1 কোন স্টেটে আছে? রানিং স্টেটে, মানে অলরেডি সিপিইউ তে আছে, আর P2 C1 কোথায় আছে? রেডি কিউতে। এই মোমেন্টে যখন এই A = 4 কে লাইনটা কল হইলো, রাইট? এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, সো তাহলে প্রোগ্রেস কার হবে, কন্টিনিউ কে করবে? প্যারেন্ট। P1 ই না? ওকে, সো তাহলে প্রথমে কি P1 এতটুকু এক্সিকিউট করছে, সে কি পরের লাইনে যাবে? এটা কি লেস দ্যান 0 এর ভ্যালু? না। সো তাহলে কি এই ব্রাঞ্চে চেক করবে এর ভ্যালু কি 0? P1 এর 0, P1 এর ক্ষেত্রে গ্রেটার দেন 0 হয়। তো তাহলে কি এইটা যাবে না, এই এলসিতে যাবে না, না, তাহলে কি এই এইটা ব্রাঞ্চে যাবে? এই ব্রাঞ্চে হচ্ছে গিয়ে প্যারেন্ট এন্টার করবে, এন্টার করে কি দেখেন শুরুতেই হচ্ছে গিয়ে ওয়েট কল পাইছে। ওকে, সো হোয়াট ডাজ দ্যাট মিন? P1 এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে সাথে সাথেই, এন্ড P2 সাথে সাথে C1 সাথে সাথে সিপিইউ অ্যালোকেশন পেয়ে যাবে। ওকে,
সো সি2 কোথা থেকে এক্সিকিউশন শুরু করবে, সে ক্রিয়েট হয়েছে কোথায়, এই লাইনে, তার মানে কি এরপর থেকে। সো এই ব্রাঞ্চে যাবে না। এলসিফ এর ক্ষেত্রে দেখেন সি1 এর ভ্যালু কত, এর ভ্যালু কত, 0, তাহলে কি সেইটাতে এন্টার করতেছে। এখানে দেখেন একটা কিছু এক্সেক কল দিছে, দেখেন তার মানে কোনো একটা পার্টিকুলার প্রসেস কল দিছে। এলএস মানে কি, এলএস হচ্ছে কি একটা শেলের একটা কমান্ড, ওকে, টার্মিনালের একটা কমান্ড, তার মানে কি সেই কমান্ডটা কল করছে। এখন এলএস কমান্ডটা দিয়ে কি করে, যেহেতু ল্যাব শুরু হয় নাই, আপনারা জানেন না এখনো এই জিনিসটা। সো মনে করেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে যে টার্মিনালে ইয়া করতেছি, বুঝছেন, আমি আসি ডেস্কটপে, ওকে। সো এলএস কমান্ডটা এলএস যদি দেই তাহলে হচ্ছে গিয়ে আমার যেই ডিরেক্টরিতে আমি কারেন্টলি আছি সেটার ভেতরে কি কি ফাইলস এন্ড ফোল্ডারস আছে সেগুলার আউটকাম দেয়, ওকে। এই যে এইগুলা বুঝতে পারছেন, এই যে দেখেন আমার ডেস্কটপে যা আছে সেগুলা আউটকাম গুলা হচ্ছে গিয়ে মানে লিস্ট করে দেয়, ওকে। মানে ডেস্কটপে যা যা ফাইলস এন্ড ডিরেক্টরিজ বা ফোল্ডারস আছে সেগুলা লিস্ট করে আউটপুটটা শো করে, ওকে, এলএস দিলে। সো তার মানে কি সিস্টেমের একটা কোনো পার্টিকুলার প্রসেসকে সিস্টেম ডিফল্ট কোনো একটা প্রসেসের অ্যাড্রেস লোড করা আছে, তার মানে কি কারেন্ট ডিরেক্টরিতে যা যা ফাইলস এন্ড আছে, এই যে একটু আগে আমি যেটা দেখালাম ওরকম একটা আউটপুট হচ্ছে গিয়ে চাইল্ড থেকে জেনারেট হবে, ওকে। এতটুকু ক্লিয়ার? সে একটা পার্টিকুলার মানে ওএস এর একটা মানে মনে হচ্ছে কি শেলের একটা কনফিগার করা একটা কমান্ডকে হচ্ছে গিয়ে এক্সিকিউট করে দিছে, সিম্পল, নিজের মধ্যে, আর কিছুই করবে না। এরপর কি চাইল্ড বের হয়ে আসবে। চাইল্ড এখন একটু কনসেপচুয়াল কোশ্চেন করি, চাইল্ড কি এলসিফ থেকে বের হয়ে এলসে কোনো চেক করবে? স্যার এলসিফ থেকে বের হয়ে স্যার এলসার চেক করবেন না। করবে না, কারণ অন্য ব্রাঞ্চে এসে চলে গেছে। সে কোথায় যাবে, সে হচ্ছে গিয়ে গ্লোবাল সেকশনে যাবে কোডের, যেটা কি রিটার্ন জিরো। রিটার্ন জিরো মানে কি হচ্ছে গিয়ে প্যারেন্টের এক্সিট স্টেটমেন্ট, তার প্যারেন্টের, তার মানে এই লাইনটা কল করার সাথে সাথে কি চাইল্ড উইল বি টার্মিনেটেড, ওকে। এতটুকু ক্লিয়ার? এখন সিপিইউ অ্যালোকেশন কে পাবে, P1। P1 কোথায় স্টার্ট ইন্টারাপ্ট হয়েছিল, এইখানে। সো P1 কি জাস্ট এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করে কি চাইল্ড কমপ্লিট প্রিন্ট করবে এন্ড দেন হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে রিটার্ন জিরো করলে কি ইট উইল বি টার্মিনেটেড, ওকে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এইখানে আমার একটা কোশ্চেন আছে জাস্ট ফর এ, যদি মনে করেন এখানে আমি একটা লাইন দিতাম প্যারেন্ট প্রিন্ট প্যারেন্ট, তাহলে কি হইতো? প্যারেন্ট কি এইটা প্রিন্ট করে আগে চাইল্ডের জন্য ইন্টারাপ্ট হইতো, নাকি হচ্ছে গিয়ে আগে চাইল্ডের মানে আগে চাইল্ড কমপ্লিট হওয়ার পরে প্যারেন্টের এখান থেকে শুরু করতো? স্যার আগে প্যারেন্ট প্রিন্ট হতো, তারপরে হচ্ছে গিয়ে ওয়েটে যাইতো, তারপরে হচ্ছে গিয়ে ইয়া হইতো, বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস টাইপ অফ কোড, ওকে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সো আমরা কিছু কোড ট্রেস করি, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের এন্টায়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এগুলা দেখেন, এগুলা কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে টেমপ্লেট বানানো আছে, ওকে। এই সব কেসে কিন্তু হচ্ছে এই দেখেন এইগুলাতে কিন্তু হচ্ছে গিয়ে এন্টায়ার কোডটা নাই, দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট কোড। এখানে কিন্তু প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন কিন্তু আপনারা সেপারেট করতে পারছেন। দেখেন এটা কি চাইল্ডের কোড সেকশন ছিল না, ইয়েস অর নো? এটা কি প্যারেন্টের ছিল? দেখেন এই টেমপ্লেট গুলাতে কিন্তু সেটা নাই। আপনাকে ধরে নিতে হবে যে এই টাইপের কোড যদি দেখেন, টেমপ্লেট যদি দেখেন ইনকমপ্লিট, এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু কনসিডার যে প্রত্যেকটা ফোর্কের জন্যই হচ্ছে গিয়ে কি প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন ডিরাইভ করা আছে, এন্ড প্যারেন্টের শুরুতেই হচ্ছে গিয়ে যেহেতু ডিটেইলড কোডটা নাই প্রিভিয়াসটার মতো, এন্টায়ার কমপ্লিট কোডটা নাই, সো এন্ড প্রত্যেকটা ফোর্কের এগেইনস্টে প্যারেন্টের কোড সেকশনের শুরুতেই হচ্ছে গিয়ে ওয়েট কল করা। সেক্ষেত্রে সেটা হলে কি হয়, প্যারেন্ট ইন্টারাপ্ট হয়ে যায়, চাইল্ড আগে এক্সিকিউশন কমপ্লিট করে না, প্যারেন্টের কোড সেকশনের শুরুতেই যদি হচ্ছে ওয়েট কল করা থাকে, দেখেন প্রিভিয়াস কোডটার এক্সাম্পলে, ইয়েস অর নো? ইয়েস স্যার। প্যারেন্টের শুরুতেই যদি ওয়েট কল করা থাকে তাহলে কি প্যারেন্ট কি চাইল্ডটা ক্রিয়েট করার পর পরে কি ইন্টারাপ্ট হয়ে যায় না, এন্ড চাইল্ড তার এক্সিকিউশন আগে কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে প্যারেন্ট কন্টিনিউ করে ওইটার পর থেকে। সো এই টাইপের কেসে সেটা কনসিডার করে দিবেন, যেহেতু কোডটা কমপ্লিট না, প্রত্যেকটা ফোর্কের এগেইনস্টে প্যারেন্ট হচ্ছে গিয়ে নিজের শুরুতেই হচ্ছে গিয়ে কোড সেকশনের শুরুতেই হচ্ছে গিয়ে ওয়েটে কল করা, ওকে। আচ্ছা, সো আমরা প্রথমে এইটা একটু ট্রেস করি, ওকে। মনে করি এই এন্টায়ার প্রোগ্রামটা এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে E1। আপাতত যেহেতু ফোর্কের ভ্যালু নাই, তাহলে আমার আইডি টাইডি ধরা লাগতেছে না, ওকে। আমি যে টেকনিকটা দেখাচ্ছি এটা কিন্তু মানে
সোললি হচ্ছে গিয়ে পার্সোনাল প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ। ওকে, মানে আমার এইভাবে করতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই আই এম এক্সপ্লেনিং ইট ইন দিস ওয়ে। ওকে, এখন এইটা অনেক ধরনের টেকনিক আছে, অনেকভাবে ট্রি ড্র করা যায়, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। বাট ইফ দ্য কনসেপ্ট ইজ কারেক্ট, সবগুলাই ঠিক আছে। ওকে, নট নেসেসারি যে আমি যেভাবে দেখাচ্ছি এইটাই মুখস্থ করে আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, এতটুকু ক্লিয়ার? সো ধরে নেই হচ্ছে গিয়ে এই ফোর্ক থেকে হচ্ছে গিয়ে এই ফোর্ক 1, এটা থেকে ক্রিয়েট হওয়া প্রসেস হচ্ছে গিয়ে P2। ওকে, P2 এক্সিকিউট করবে কতটুকু বলেন কেউ একজন? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে বাকি পুরোটা। ওকে, এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস হচ্ছে, আমি ধরে নেই ফোর্ক 2 থেকে ক্রিয়েট হয়েছে P3। P3 কতটুকু এক্সিকিউট করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা, যেহেতু ও হচ্ছে গিয়ে কি প্যারেন্টের সবকিছু ইনহেরিট করে নেয়। এতটুকু ক্লিয়ার সবাই? এটা আমি দেখেন একটা ব্লুপ্রিন্ট ড্র করে দিছি যে কয়টা প্রসেস ক্রিয়েট হবে এন্ড কোন পসিবল প্রসেসটা কতটুকু পোরশন অফ কোড এক্সিকিউট করবে। ওকে, সো ফার্স্টে কার এক্সিকিউট হইতে হবে? P1 এর না? ইয়েস অর নো? P1 কি ফোর্ক কল করছে, তার মানে কি এখান থেকে P2 ক্রিয়েট হয়েছে। এখন কি আমরা যেহেতু ধরে নিছি, যেহেতু কোডটা কমপ্লিট কোড না, আমরা ধরে নিছি P1 এর কোড সেকশনের শুরুতেই ওয়েট কল করা, তার মানে কি এইখানে কি P1 will be interrupted and P2 will be given the CPU allocation। ওকে, এখন P2 এক্সিকিউশন শুরু করবে। P2 কোথা থেকে এক্সিকিউশন শুরু করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে এই লাইন থেকে ক্রিয়েট হয়েছে তারপরের লাইন থেকে। সো P2 কি করবে? এই লাইনটা এক্সিকিউট করবে, তার মানে কি সে একটা চাইল্ড ফোর্ক করতেছে। ওকে, ধরে নেই সেটা P4। ওকে, এন্ড কি বলছি, যেহেতু কোডটা ইনকমপ্লিট, তাহলে উই উইল কনসিডার যে প্যারেন্টের প্রথম লাইনে ওয়েট কল করা। তার হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে হচ্ছে কি P2 এর কোড সেকশনের প্রথম লাইনেই হচ্ছে কি ফোর্ক কল করা, তার মানে হচ্ছে কি P2 এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে এন্ড P4 উইল কন্টিনিউ। ওকে, এখন একটু খেয়াল করে এই যে P4, এটা কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে? স্যার P2 থেকে। এই যে এই ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে না P4? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন দেখেন এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া, আমরা একটা যে ব্লুপ্রিন্ট করেছিলাম, ওই ব্লুপ্রিন্ট অনুযায়ী এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস কোনটা? P3। P3 কতটুকু এক্সিকিউট করবে? এইটা একটু খেয়াল করে দেখেন তো, এই P4 আর P3 এই দুইটা কি ডুপ্লিকেট প্রসেস না? ইয়েস স্যার। সো তার মানে কি P3 যে যতটুকু কাজ করবে P4 কি ঠিক ততটুকুই কাজ করবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তার মানে কি P4 হচ্ছে গিয়ে কি জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে না? এরপর তো আর কিছু নাই, টার্মিনেট হয়ে গেছে। এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে? P4 এর প্যারেন্টের কাছে, P2 এর কাছে। P2 কোথায় স্টার্ট করছিল? এইখানে। সো P2 কি তার পরের লাইন থেকে কন্টিনিউ করবে? P2 কি জাস্ট এ প্রিন্ট করে ইট উইল বি টার্মিনেটেড অ্যাজ ওয়েল। ওকে, এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে? P2 এর প্যারেন্টের কাছে, which was P1। P1 কোথায় স্টার্ট করা ছিল? এইখানে। সো তার মানে কি P1 উইল কন্টিনিউ। P1 এইখানে ইন্টারাপ্ট হয়েছিল, P1 কি এখন তার পরের লাইন এক্সিকিউট করবে। সো P1 কি এই লাইনটা এক্সিকিউট করে দিবে। এই লাইনটা এক্সিকিউট করার মানে কি এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম আগে যে P3 ক্রিয়েট হবে। সো P1 will be interrupted here and P3 will be created and continue its execution। P3 কি করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তার পরের লাইনটা এক্সিকিউট করে কন্টিনিউ করবে। সো P3 কি জাস্ট এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে না, যেহেতু আর কিছু নাই। and then system will return to its parent P1। সো P1 কি এইখানে ইন্টারাপ্ট হয়েছিল, সে কি এর পরের লাইন থেকে কন্টিনিউ করবে, জাস্ট এ প্রিন্ট করে কি সে টার্মিনেট হয়ে যাবে। সো হোয়াটস দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম? 4টা এ না? এতটুকু ক্লিয়ার সবাই? প্রবলেমটা বুঝতে পারছেন সবাই? হাউ টু ট্রেস দিস কোড, মানে এই কোডগুলা কিভাবে ট্রেস করতে হয়? স্যার। আচ্ছা, সো আমরা দেখতে থাকি এক্সাম্পল। এই দেখতে মানে এইগুলা দেখতে দেখতে হচ্ছে গিয়ে আপনারা ধরে ফেলতে পারবেন। ওকে, সো মনে করে এই এন্টায়ার প্রসেস এক্সিকিউট করবে হচ্ছে, সব কোডগুলো এক্সিকিউট করবে হচ্ছে P1। প্রসেস আইডি নিচ্ছি না বিকজ আমার লাগতেছে না আপাতত, কোনো ডিটেইলস নাই কিছু ওই কোড সেকশন সেপারেশন। এই ফোর্ক থেকে আমি ধরি একটা প্রসেস ক্রিয়েট হবে P2 ধরে নিচ্ছি। P2 হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরোটা এক্সিকিউট করবে। ওকে, এই ফোর্ক থেকে আমি ধরে নেই ক্রিয়েট হবে P3। P3 হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা এক্সিকিউট করবে। এন্ড এই ফোর্ক থেকে আমি ধরে নেই ক্রিয়েট হবে P4 ও 3। এটা হচ্ছে কি ক্রিয়েশনের পর থেকে এতটুকু এক্সিকিউট করবে। ওকে, সো P1 এক্সিকিউট করলো, এখানে কি
P2 কে ক্রিয়েট করলো এন্ড এটা সাথে সাথে ইন্টারাপ্ট হয়ে যাবে। কেন? যেহেতু কোডটা কমপ্লিট না, আমরা ধরে নিয়েছি সবগুলা প্যারেন্ট প্রসেসরই কি শুরুতেই নিজেদের কোড সেকশনের শুরুতেই হচ্ছে গিয়ে ওয়েট কল করা। দ্যাট মিন্স চাইল্ডটা ক্রিয়েট করে সে ইন্টারাপ্ট হয়ে সিপিইউ অ্যালোকেশন চাইল্ড পেয়ে যাবে। ওকে, সো P1 will be interrupted here and P2 will continue. P2 কোথা থেকে কন্টিনিউ করবে? ক্রিয়েট হইছে এই লাইনে, সো তারপরের লাইন থেকে। সো P2 কি করবে? একটা চাইল্ড ফোর্ক করলো। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে P5। ওকে, চাইল্ড ফোর্ক করলো এন্ড নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে, চাইল্ড উইল কন্টিনিউ। এবার দেখেন, এইখানে দেখেন P5 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে? এখান থেকে ক্রিয়েট হওয়া চাইল্ড আমরা কোনটা ব্লুপ্রিন্টে ধরে রাখছিলাম? P3। সো তার মানে কি P3 আর P5 কি ডুপ্লিকেট না? মানে P3 যেই কাজ করবে সেটাই কি P5 করবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সো লেটস সি। তাহলে P2 will be interrupted and P5 will continue. P5 কি এর পরের লাইনটা এক্সিকিউট করে কন্টিনিউ করবে। সো P5 ও আবার একটা চাইল্ড ক্রিয়েট করলো 4 5 P6। ওকে, সো P3 P5 কি এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে, যেহেতু তার কোড সেকশনের শুরুতেই ওয়েট আছে আমরা কনসিডার করে নিছি এন্ড চাইল্ডটা এক্সিকিউশন শুরু করবে। এখন দেখেন P6 ক্রিয়েট হইছে কি এই ফোর্ক থেকে। ওকে, সো এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া চাইল্ড কি ধরছি আমরা? P4। তার মানে কি P4 আর P6 ডুপ্লিকেট, মানে P4 যা করবে সেটাই কি P6 করবে। সো P6 কি করবে? ক্রিয়েট যেখান থেকে হয়েছে তার পরের লাইনটা থেকে এক্সিকিউশন শুরু করবে, মানে কি P6 এই লাইনটা এক্সিকিউট করে ইট উইল বি টার্মিনেটেড। ওকে, সো P6 টার্মিনেট হয়ে গেল এ প্রিন্ট করে। ওকে, সো এখন সিস্টেম কার কাছে রিটার্ন করবে বলেন কেউ একজন? P5। P5 এর কাছে। P5 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এখানে। সে তার পরের লাইনটা এক্সিকিউট করবে এন্ড দেন ইট উইল বি টার্মিনেটেড অ্যাজ ওয়েল। এখন সিস্টেম কার কাছে রিটার্ন করবে? P2। P5 এর প্যারেন্ট মানে P2 এর কাছে। সো P2 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এখানে। সো P2 কি করবে? এই লাইনটা এক্সিকিউট করবে, মানে কি এখান থেকে সে আরেকটা চাইল্ড ক্রিয়েট করবে। ওকে, 4 6 P7 এন্ড নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। P2 এইখানে ইন্টারাপ্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন P7 ক্রিয়েট হয়েছে কোন ফোর্ক থেকে? এইটা থেকে। তার মানে কি P7 আর P4 কি ডুপ্লিকেট না? তার মানে কি P7 হচ্ছে কি জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে না? ডাজ ইট মেক সেন্স? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তাহলে P7 এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে? P2 এর কাছে। এখন P2 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এখানে। P2 কি কন্টিনিউ করবে, পরের লাইনটা এক্সিকিউট করে, মানে কি ইট উইল জাস্ট প্রিন্ট A and it will be terminated. ওকে, এখন সিস্টেম রিটার্ন করবে P2 এর প্যারেন্টের কাছে which was কি P1 এইখানে ইন্টারাপ্ট হয়েছিল। সো P1 কি করবে? পরের লাইনটা এক্সিকিউট করবে। সো পরের লাইনটা এক্সিকিউট করার মানে কি P1 হচ্ছে কি একটা চাইল্ড ক্রিয়েট করলো which is কি P3 and P1 ইন্টারাপ্ট হয়ে যাবে, P3 এক্সিকিউশন শুরু করবে। সো P3 কি করবে? তার পরের লাইনটা এক্সিকিউট করে কন্টিনিউ করবে। সো সে কি করবে? একটা চাইল্ড ক্রিয়েট করবে P8 and নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। এখন দেখেন P3 P8 কে ক্রিয়েট করছে কোন ফোর্ক কল করে? এইটা না? সো তার মানে কি P4 এর ডুপ্লিকেট প্রসেস কি P8। সো P8 কি জাস্ট এ প্রিন্ট করবে এন্ড টার্মিনেট হয়ে যাবে এন্ড সিস্টেম উইল রিটার্ন টু P3। P3 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এখানে। সো P3 কি জাস্ট P3 ও এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে? P3 এর প্যারেন্টের কাছে, যেটা কি ছিল P1। P1 ইন্টারাপ্ট করেছিল কোথায়? এইখানে। সো P1 কি করবে? তার পরের লাইনটা এক্সিকিউট করে কন্টিনিউ করবে, মানে কি P1 এখান থেকে একটা চাইল্ড ফোর্ক করবে which is কি আমরা P4 ধরে রাখছিলাম, যদি হয় আর কি, যেহেতু হয়ে গেছে তার মানে কি এটা ইজ এক্সিকিউটেড and P1 will be interrupted. P4 কি করবে? জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে and system will return to its parent P1 কি জাস্ট এই এ প্রিন্ট করে টার্মিনেট হবে। সো তাহলে এখানে কয়টা এ হইছে? যেহেতু 8টা প্রসেস হইছে, প্রত্যেকটা প্রসেস একটা করে, তাহলে কি 8টা এ হওয়ার কথা না? দেখেন তো একটু, 8টা হইলে কারেক্ট হইছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা। হ্যাঁ ঠিক আছে 8টা। আচ্ছা এইখানে বলেন কয়টা প্রসেস টোটাল ক্রিয়েট হইছে বলেন তো? এই প্রবলেমটাতে টোটাল কয়টা প্রসেস ক্রিয়েট হইছে? 4টা ক্রিয়েট হয়েছিল। 8টা হইছে। প্রিভিয়াসটাতে কয়টা ক্রিয়েট হইছিল? 4টা। ওকে, টোটাল প্রসেস 4টা ক্রিয়েট হইছে। ওকে, সবগুলাই এক্সিকিউট হইছে, ব্লুপ্রিন্ট বলেন যেটা ধরেন এটা। আচ্ছা ট্রেসিং গুলাকে বুঝতেছেন সবাই? জি স্যার। ওকে,
সো তাহলে আরো দুইটা প্রবলেম দেখি, আরো কিছু প্রবলেম দেখি। প্রেসিংটা শেষ করেই দিই, প্রেসিং পার্টটা, এটা ফ্লোটা মেইনটেইন থাকবে। ওকে, ওকে ভেতরে ধরুন। ওকে, এটা ইফের ভেতরে আছে, এটা কনসিডার করে। সো যাই হোক, আচ্ছা, সো প্রথমে আমরা এইটা দেখি। ওকে, এইখানে দেখেন একটা জায়গাতে এই ইকুয়াল টু 4 এর ব্যাপার আছে, তার মানে ওইখানে আমার প্রসেস আইডি কিছু একটা ধরা লাগবে। সো P1, সো এর আইডি আমরা পরে আচ্ছা ধরেই নিই, আইডি হচ্ছে গিয়ে ধরে নেই আমরা 101। ওকে, ধরে নিছি। ওকে, সো P1 কি এই পুরাটা এক্সিকিউট করবে সেম ওয়েতে। ওকে, a ইকুয়াল টু 4 ধরে নেই, এইখান এই 4 থেকে ক্রিয়েট হবে হচ্ছে গিয়ে P2, ধরে নেই এটার আইডি হচ্ছে গিয়ে 201। ধরে নেই এই 4 থেকে ক্রিয়েট হবে হচ্ছে গিয়ে P3, এর আইডি ধরে নেই 301। ওকে, এন্ড লাস্ট 4 যেটা, এটা ধরে নেই আমি হচ্ছে গিয়ে 43, এটা থেকে ক্রিয়েট হবে P4, এটার আইডি ধরে নেই আমি 401। ওকে, আচ্ছা, সো P2 এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে এতটুকু, P3 এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা, মানে এতটুকু, এন্ড P4 এক্সিকিউট করবে ক্রিয়েট হওয়ার পর থেকে পুরাটা, এতটুকু জাস্ট। ওকে, এইখানে দেখেন, এখানে কিন্তু এলস না, এটা হচ্ছে কি ইফ এর পরে জাস্ট কন্টিনিউ করছে। ওকে, এটা কিন্তু এলস এর মধ্যে না। ওকে, সেপারেট সেকশন না, জাস্ট ইফ ইজ এ ডিফারেন্ট স্কোপ, এটা এটার পর থেকে কন্টিনিউ করছে। এটা সেম গোস ফর এই কোডেও, ইফ ইজ এ ডিফারেন্ট স্কোপ, এটার পর থেকে জাস্ট কন্টিনিউ করছে, এটা কিন্তু এলস এর মধ্যে না। ওকে, আচ্ছা, সো যাই হোক, সো P1 এক্সিকিউশন শুরু করলো, এই লাইনটা কল করলো। সো P1 এই লাইনটা কল করার মানে কি, P1 থেকে একটা চাইল্ড প্রসেস P2 ক্রিয়েট হবে যার আইডি এটা। ওকে, এন্ড এর ভ্যালু প্যারেন্টে অ্যাসাইন হবে হচ্ছে গিয়ে কত, চাইল্ড প্রসেসের প্রসেস আইডি, আর চাইল্ডে অ্যাসাইন হবে কত এর ভ্যালু গাইস, 0 না? ওকে, আর এখন যেহেতু আমরা ধরে নিছি এই কোডটা কমপ্লিট না, যেহেতু আমরা ধরেই নিছি এই টাইপের ইনকমপ্লিট কোডে আমরা কনসিডার করব যে প্যারেন্টের কোড সেকশনের শুরুতেই হচ্ছে গিয়ে ওয়েট আছে, তাহলে কি P1 সাথে সাথে ইন্টারাপ্ট হয়ে যাবে চাইল্ড প্রসেসর ক্রিয়েশনের পরে, এন্ড চাইল্ড সাথে সাথে সিপিইউ অ্যালোকেশন পেয়ে কন্টিনিউ করবে। সো তার মানে কি P2 তার এক্সিকিউশন শুরু করবে কোনখান থেকে, যেখান থেকে ক্রিয়েট হয়েছে তার পরের লাইন থেকে। সে কি চেক করবে a ইকুয়াল টু 0 কিনা। সো P2 এর কি a ইকুয়াল টু 0, রাইট? ইয়েস অর নো? সে কি এই কন্ডিশনে যাবে, সে কি করবে, একটা চাইল্ড ফোর্ক করছে। সো এখান থেকে মনে করি ফোর্ক 4 P5, একটু দেখেন তো P5 কি এই ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে, তাহলে কি এটা কি P3 এর ডুপ্লিকেট প্রসেস না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তাহলে P2 এখানে ইন্টারাপ্ট হবে, আর P5 which is the duplicate process of P3 সে হচ্ছে কি কন্টিনিউ করবে। P3 কি করে, যে লাইন থেকে ক্রিয়েট হবে তার পরের লাইনটা এক্সিকিউট করার কথা which is 4, তার মানে কি P5 এই লাইনটা কল করে কন্টিনিউ করবে। ওকে, করলো, সে কি করবে, আর একটা চাইল্ড ক্রিয়েট করছে, লেটস সে ইট ইজ প্রসেস 6, and it will be interrupted process 6 CPU allocation পাবে। প্রসেস 6 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে, এইখান থেকে, তার মানে কি এটা P4 এর ডুপ্লিকেট প্রসেস, তার মানে কি এটা খালি a প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার? সো এখন রিটার্ন করবে কার কাছে বলেন, সোফার তো বুঝে ফেলার কথা, কার কাছে রিটার্ন করবে P6 যদি টার্মিনেট হয়? P5 এর কাছে। সো P5 কোথায় স্টার্ট করছিল, এখানে। সো তার মানে কি সে পরের লাইন থেকে কন্টিনিউ করবে, জাস্ট এই লাইনটা প্রিন্ট করে P5 ও টার্মিনেট হয়ে যাবে। এখন রিটার্ন করবে কার কাছে, সিস্টেম P2 এর কাছে। সে কি P2 কোথায় স্টার্ট করা, P2 এইখানে। সো P2 কি করবে, এই লাইনটা কল করবে। এই লাইনটা কল করার মানে কি সে একটা চাইল্ড ক্রিয়েট করবে, process 7, let's say it is, then it will be interrupted, process 7 will be given the CPU allocation। process 7 কার ডুপ্লিকেট প্রসেস, যেহেতু এই 4 থেকে বের হইছে P4 এর, that means সে জাস্ট a প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে, and system will return to P2, and P2 কন্টিনিউ করবে কোথা থেকে, এইখানে ইন্টারাপ্ট হয়েছিল তার পরের লাইন থেকে, মানে এটা a প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। এখন সিস্টেম কার কাছে রিটার্ন করবে P2 টার্মিনেট হওয়ার পরে? P1। সো P1 কোথায় ইন্টারাপ্ট করছিল, এইখানে। সো পরের লাইনে থেকে কি করবে, দেখেন P1 কি এই মানে এই কন্ডিশন স্যাটিসফাই করতে পারে? নো স্যার। সে কি করবে, সে হচ্ছে কি এই লাইনে যাবে, এই লাইনে গিয়ে কি চাইল্ড ফোর্ক করবে। এটা আমরা টেমপ্লেট আগে ধরে রাখছিলাম P4, সো এখান থেকে P4 ক্রিয়েট করে আর নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে, P4 উইল কন্টিনিউ। P4 কি করবে, জাস্ট এ প্রিন্ট করে ইট উইল বি টার্মিনেটেড,
and system will return to P1. P1 কি? P1 ও just a print করে টার্মিনেট হয়ে যাবে। সো তাহলে what's the output here? কয়টা এ? 1 2 3 4 5 6টা এ। আচ্ছা, এইখানে টোটাল কয়টা প্রসেস ইয়া করছে? টোটাল কয়টা প্রসেস এক্সিকিউট হয়েছে বলেন তো? কেউ একজন বলেন দেখি কয়টা প্রসেস এক্সিকিউট হয়েছে এখানে টোটাল? স্যার 6টাই এক্সিকিউট 6টা। গুড। কারণ কি? P3 P3 কখনো এক্সিকিউটিভ হয় নাই। ইটস জাস্ট অ্যান টেমপ্লেট, ইটস জাস্ট আ টেমপ্লেট। বুঝতে পেরেছেন? P1 থেকে বেরে P3টা এক্সিকিউটিভ হয় নাই কখনো। বুঝতে পেরেছেন সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এটাই কিন্তু মেইন কনসেপ্ট এই ফোরকের, যে কয়টা প্রসেস এক্সিকিউট হচ্ছে এটা ট্রেস করতে পারা। বুঝতে পারছেন সবাই কিভাবে কাজ করে? ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, সো তাহলে এই যে এটা আমরা ট্রেস করি, মনে করি P1 ওর আইডি, যেহেতু এই যে এরকম একটা a = 4 কেটা বলা আছে, তার মানে এর আইডি লাগতে পারে কখনো না কখনো, আমার আই ডোন্ট নো। ধরে নেই এর আইডি হচ্ছে গিয়ে 1, এক ডিজিটেই ধরি। ওকে, P1 কি? এই পুরাটা এক্সিকিউট করবে। ওকে, P4 থেকে ক্রিয়েট হওয়া প্রসেস আমি ধরে নিচ্ছি, দ্যাট ইজ ফোর্ক 1 P2, এর আইডি ধরে নেই আমি 2। ওকে, এখান থেকে ক্রিয়েট হওয়া প্রসেস, লেটস সে আই কনসিডার ইট P3 2 থেকে এর আইডি ধরে নিলাম 3। এখান থেকে ক্রিয়েট হওয়াটা ধরে নেই P4, এর আইডি ধরে নিলাম 4। আই ডোন্ট নো কখন লাগবে বা লাগবে না। ওকে, সো P2 কি করবে? ক্রিয়েট হওয়ার পর থেকে এই পুরাটা এক্সিকিউট করবে। P3 কি করবে? ক্রিয়েট হওয়ার পর থেকে এই পুরাটা এক্সিকিউট করবে। এন্ড P4 আফটার দ্য ক্রিয়েশন এই পুরাটা ইট উইল বি এক্সিকিউট। ওকে, আচ্ছা, সো P1 এক্সিকিউশন শুরু করলো, শুরুতেই কি ফোর্ক করলো, তাহলে কি এটা ইন্টারাপ্ট হয়ে যাবে আর P2 ক্রিয়েট হয়ে P2 এক্সিকিউশন শুরু করবে। ওকে, P2 কোথা থেকে এক্সিকিউশন শুরু করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে, মানে এই 4 এর পরের লাইন থেকে। সো P2 কি এই লাইনটা এক্সিকিউট করবে, মানে কি ইট উইল ক্রিয়েট এ চাইল্ড প্রসেস। ওকে, P5 মনে করে এটার আইডি হচ্ছে গিয়ে 5। ওকে, চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো এন্ড a = 4, মানে কি এর ভ্যালু P2 তে কত অ্যাসাইন হবে বলেন কেউ একজন? এর ভ্যালু কত অ্যাসাইন হবে? ফোর্কের ভ্যালু P2 তে কত অ্যাসাইন হবে? স্যার P2 তে হচ্ছে P5 এর যে আইডিটা মানে 5 5। গুড, ভেরি গুড। এন্ড P5 এ কত অ্যাসাইন হবে? 0। এন্ড P2 সাথে সাথে ইন্টারাপ্ট হয়ে যাবে, যেহেতু আমরা ধরে নিছি এই টাইপের ইনকমপ্লিট কোডে উই উইল কনসিডার যে ওয়েটটা প্যারেন্টের কোড সেকশনের শুরুতেই কল করা। ওকে, সো তাহলে P2 ইন্টারাপ্ট হয়ে P5 এক্সিকিউশন শুরু করবে। P5 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস? এই ফোর্ক থেকে, যেটা কি আমরা ব্লুপ্রিন্টে কি ধরছিলাম, এটা হচ্ছে P3। তার মানে কি P5 আর P3 কি ডুপ্লিকেট প্রসেস। সো তার মানে P5 এক্সিকিউশন কোথা থেকে শুরু করবে? এই লাইন থেকে। ওকে, সো এখন দেখেন P5 এর ক্ষেত্রে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় = 0? ইয়েস, তার মানে কি সে কন্ডিশন স্যাটিসফাই করে কি এই লাইনটা কল করবে 4। এখন এই লাইনটা কল করার মানে কি সে একটা চাইল্ড ক্রিয়েট করবে P6। ওকে, সো P6 ক্রিয়েট করলো এন্ড নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। ওকে, P5। এখন দেখেন P6 কোন প্রসেসের ডুপ্লিকেট প্রসেস? P4 এর। সে কি জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন P6 টার্মিনেট হলে সিস্টেম কার কাছে রিটার্ন করবে? P5 এর কাছে, প্যারেন্টের কাছে। সো P5 কোথায় ইন্টারাপ্ট করেছিল? এখানে। সো P5 জাস্ট পরের লাইনটা এক্সিকিউট করে টার্মিনেট হয়ে যাবে। সো এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে? P5 এর প্যারেন্ট, which is P2 এর কাছে। সো P2 এইখানে ইন্টারাপ্ট করছিল, সো P2 কি করবে? পরের লাইনটা থেকে এক্সিকিউশন কন্টিনিউ করবে। এখন দেখেন P2 এর ক্ষেত্রে কি এই কন্ডিশনটা স্যাটিসফায়াবল? দেখেন তো। নো স্যার। সো P2 এই কন্ডিশনে এন্টার করতে পারবে না। সে কি করবে? জাস্ট এ প্রিন্ট করে ইট উইল বি টার্মিনেটেড। ওকে, সো এখন সিস্টেম রিটার্ন করবে P2 এর প্যারেন্টের কাছে, which is P1। সো P1 কোথায় ইন্টারাপ্ট করছিল? এইখানে। সো এই লাইনটা এক্সিকিউট করে P1 উইল কন্টিনিউ। সো এই লাইনটা এক্সিকিউট করার মানে কি P1 হচ্ছে কি একটা প্রসেস, চাইল্ড প্রসেস P3 ক্রিয়েট করছে এন্ড এই ফোর্কের থেকে P3 এর জন্য এর ভ্যালু অ্যাসাইন হবে 0 আর P1 এর জন্য এর ভ্যালু কত অ্যাসাইন হবে? 3। গুড। এন্ড P1 উইল বি ইন্টারাপ্টেড, যেহেতু আমরা ধরে নিছি যে এই টাইপের ইনকমপ্লিট কোডে হচ্ছে, আচ্ছা আমি ভুল জায়গায় ইন্টারাপ্ট করছি P1 কে। P1 উইল বি ইন্টারাপ্টেড হিয়ার, এই যে এইখানে। ওকে, ইন্টারাপ্টেড এন্ড P3 উইল কন্টিনিউ। ওকে, সো P3 কোথা থেকে কন্টিনিউ করবে?
যেখান থেকে ক্রিয়েট হয়েছে তার পরের লাইন থেকে। সো P3 কি করবে, এখানে ইকুয়াল টু 0 তার জন্য স্যাটিসফাই করতেছে, P3 স্যাটিসফাই করতে পারতেছে, সে কি করবে, এখান থেকে ফোর্থ কল করবে। সো ফোর্থ কল করলে কি, সে একটা চাইল্ড ক্রিয়েট করবে, লেটস সে দ্যাট ইজ F6, ওকে, P6 7, ওকে, এন্ড P3 কি এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে এন্ড P7 উইল কন্টিনিউ। সো যেহেতু এই ফোর্থ থেকে ক্রিয়েট হওয়া প্রসেস, তার মানে P7 হচ্ছে কি P4 এর ডুপ্লিকেট, দ্যাট মিন্স P7 জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে এন্ড সিস্টেম উইল রিটার্ন টু P3, ওকে। এখন P3 এর কাছে রিটার্ন করলে P3 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল, এখানে P3 জাস্ট পরের লাইনটা প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে এন্ড সিস্টেম উইল রিটার্ন টু ইটস প্যারেন্ট P1 ইন্টারাপ্ট হয়েছিল এখানে। সো P1 তার পরের লাইন থেকে কন্টিনিউ করবে। সো এইখানে কি P1 এন্টার করতে পারবে ইকুয়াল টু 0 তে? নো স্যার। সে কি করবে, জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে, ওকে। সো তাহলে হোয়াটস দ্য আউটপুট, কয়টা এ? 6টা আসার কথা। 6টা 1 2 3 4 5 6। এখন এইখানে বলেন নাম্বার অফ প্রসেস কয়টা এক্সিকিউট হয়েছে? স্যার 6টাই। 6টাই হয়েছে, কারণ কি P4 কখনো এক্সিকিউটই হয় নাই, দেখেন, বুঝতে পারছেন? ইট ওয়াজ জাস্ট এ ব্লুপ্রিন্ট। কেন এই ব্লুপ্রিন্ট করে করতেছি, যাতে হচ্ছে কি আমার কোন প্রসেসটা কোন পসিবল প্রসেস কতটুকু এক্সিকিউট করবে এটা ট্র্যাক করতে আমার সুবিধা হয়, ওকে। এই জন্য আমি জাস্ট এইভাবে করি, ওকে। সো এই কোডগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার কোডগুলোর সাইজ কি এতটুকু থাকবে না স্যার? না, এগুলা তো এক্সাম্পল যাতে বুঝতে পারেন আর কি। স্যার এগুলো থেকেও বড় হবে? হতে পারে, ছোট হতে পারে, ডিপেন্ডস অন দা কোশ্চেন, ওকে। মানে এই কেসে আপনার কি ডাজ ইট ম্যাটার যে কোডটা কত বড় বা কোডটা কত ছোট? কনসেপ্টটা বুঝলেই কিন্তু দ্যাটস ইট, বুঝতে পারছেন তো? স্যার যদি মাল্টিপল ট্রি বেরি হতেই থাকে তখন তো স্যার মানে এই যে অবশ্যই এক্সামে এমন একটা মানে প্রবলেম দেওয়া হবে যেটা হচ্ছে গিয়ে মানে আপনারা কোশ্চেনে সলভ করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন তো? স্যার বুঝতে পেরেছেন? কোশ্চেনে মানে ইয়াতে সলভ করে ফেলতে পারেন, বুঝতে পারছেন তো? খাতার মধ্যে মানে ওই অত বড় দেয়া হবে না, মানে যে এমন কিছু তো দেয়া হবে না যেটা 1 ঘন্টা পার হয়ে গেল আপনারা সলভ করতে পারেন, বুঝতে পারছেন? জাস্ট কনসেপ্ট, মানে কনসেপ্টটা ফোকাস করেন। আচ্ছা, এবার একটা কমপ্লিট কোড দেখি, ওকে। আচ্ছা, এতটুকু তো আপনাদের মাথায় আইডিয়া আসছে, দেখেন প্রত্যেকটা প্রসেস কিন্তু, প্রত্যেকটা চাইল্ড আর প্যারেন্ট প্রসেস কিন্তু আর ডেল্ট সেপারেটলি, আর ডেল্টা সেপারেট প্রসেসেস, বুঝতে পেরেছেন? এটা তো ক্লিয়ার সবাই নাকি? মানে মনে করেন হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেসে এ আর চাইল্ড প্রসেসে এ, এই দুইটা কি সেম হবে কখনো? না। এই দুইটা কি সেপারেট হবে না? এইখানে এর ভ্যালু যদি 5 হয়, এইখানে যদি এর ভ্যালু 6 অ্যাসাইন করেন, এইটা থেকে এইটা কি ইমপ্যাক্ট করবে কোনো? নো স্যার। দুইটা কি সেপারেটলি ডিল হচ্ছে, দুইটা সেপারেট প্রসেস, ওকে। মেইন কনসেপ্ট কিন্তু এইটাই। সো ডাজন্ট ম্যাটার সেটা কি ধরনের ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল নাকি গ্লোবাল ভ্যারিয়েবল নাকি এক্সটার্ন ভ্যারিয়েবল নাকি ডেটা স্ট্রাকচার, সবই কিন্তু সেম ভাবে সেপারেটলি ডিল হবে, জাস্ট ইনহেরিট করা পর্যন্ত সেম থাকবে প্যারেন্ট আর চাইল্ডে, ওকে। এরপর থেকে কিন্তু ডিফারেন্ট স্কোপে সব কাজ করে, সেগুলোর অ্যাড্রেস স্পেস কিন্তু ডিফারেন্ট, ওকে। সো এইরকমই একটা এক্সাম্পল দেখি আমরা, এটা আবার কমপ্লিট কোডে, ওকে। দিস ইজ এ এক্সাম্পল অফ কমপ্লিট কোড, ওকে। এটা দেখেন। সো মনে করি P1 এ হচ্ছে কি এই এন্টায়ার প্রসেসটা এক্সিকিউট করবে, যেহেতু কমপ্লিট কোড তার মানে আইডি আমি ধরে নিতেছি, মনে করি এটার আইডি হচ্ছে কি 11, ওকে। সো P1 হচ্ছে কি পুরাটা এক্সিকিউট করবে, ওকে। এন্ড দেখি কয়টা চাইল্ড ক্রিয়েট হয়, এই 4 থেকে চাইল্ড ক্রিয়েট হয়েছে একটা, 4 মনে করে P2 এর আইডি হচ্ছে গিয়ে মনে করি আমি 31, ওকে। সো P2 কতটুকু এক্সিকিউট করবে বলেন কেউ একজন? এতক্ষণে তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, একজন বলেন P2 কতটুকু এক্সিকিউট করবে? স্যার ইফ থেকে লাস্ট পর্যন্ত, যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে লাস্ট পর্যন্ত, গুড, ভেরি গুড, ওকে। এখন আমি অ্যাড্রেস স্পেস ডিফারেন্ট করে রাখি, P1 এর স্কোপ হচ্ছে গিয়ে এটা ধরি, P2 এর স্কোপ হচ্ছে গিয়ে এটা ধরি, 11 আইডি আর এটা হচ্ছে কি 31 আইডি, ওকে। এখন দেখেন P1 কি করলো, এক্সিকিউশন শুরু করার পরে int x equal to 1, x এ 1 দিল, এরপরে এই লাইনটা কল করলো, এই লাইনটা কল করার মানেটা কি? এটা কল করার মানে হচ্ছে কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, ওকে। চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো মনে করে P2, এখন কি ক্রিয়েশনের টাইমে কি P2 কি তার প্যারেন্টের সব অ্যাট্রিবিউট গুলা ইনহেরিট করে নিবে না? ইয়েস অর নো? প্যারেন্টের মধ্যে কারেন্টলি আছে কি x equal to 1, এতটুকুই তো আছে নাকি? ইয়েস অর নো? রাইট? এতটুকু ক্লিয়ার সবাই?
Yes, sir. প্যারেন্টের অ্যাট্রিবিউট যে ইনহেরিট করে নিল সে, এক্স টাকেও সে ইনহেরিট করবে। So, এখন এর ভ্যালু প্যারেন্টে অ্যাসাইন হবে কত? ফোর্কের ভ্যালু স্যার চাইল্ডের 31 প্রসেস আইডি 31, গুড। এন্ড P2 তে অ্যাসাইন হবে কত? 0 ওকে, এখন দুইটা প্রসেস একসাথে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন যেহেতু a ইকুয়াল টু 4, এই লাইনটা যখন কল হয়েছে, P1 আছে কোথায়? CPU তে, সে কি রানিং স্টেটে আছে। আর P2 কি মাত্র রেডি কিউতে আসলো, তার মানে কি প্রগ্রেস করবে কি এখন বলেন? স্যার P2 P2 প্রগ্রেস করবে, P2 তো Sir. রেডি স্টেটে স্যার। স্যার P1 মানে P1 তার মানে কি P1 কন্টিনিউ করবে তারপর থেকে। এই সেকশনে কি P1 অ্যাক্সেস করতে পারবে? দেখেন তো। না নো স্যার সে কি এই ব্রাঞ্চে চলে যাবে, এই ব্রাঞ্চে গিয়ে কি a is greater than 0, ওয়েট ইকুয়াল টু নাল, তার মানে কি P1 কি এই লাইনটা এক্সিকিউট করে কি এইখানে মানে ইন্টারাপ্ট হয়ে যাবে, এন্ড P2 সাথে সাথে সিপিইউ অ্যালোকেশন পেয়ে যাবে। আর P2 তাহলে কন্টিনিউ করবে কোথা থেকে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে। সো এই ব্রাঞ্চে তো P2 অ্যাক্সেস করতে পারে, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার সো এই ব্রাঞ্চে P2 অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে শুরুতেই কি করলো? x ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 করে দিল, আর এই লাইনটা প্রিন্ট করলো। তার মানে কি আউটপুট কি আসলো? আউটপুট আসলো ভ্যালু অফ x ইজ কত? x এর ভ্যালু কত? 0 0। ওকে, এরপরে কি আর কিছু নাই। এরপরে কি P2 জাস্ট হচ্ছে গিয়ে প্যারেন্টের এক্সিট স্টেটমেন্টটা এক্সিকিউট করে টার্মিনেট হয়ে যাবে। ওকে, এটা গেল। ওকে, সো P2 টার্মিনেট হয়ে গেছে। এখন তাহলে কন্টিনিউ করবে কে? P1 কোথা থেকে? ওয়েট কি P2 এর আইডিটা রিসিভ করবে, ওয়েট মানে which is 31। এটাতে সিস্টেম কি বুঝবে যে চাইল্ড প্রসেসটা মানে প্যারেন্ট P1 এর যে চাইল্ড প্রসেস 31 মানে 31 আইডি যে চাইল্ড প্রসেস ছিল সেটা টার্মিনেট হয়ে গেছে, তাহলে এখন P1 কে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দিবে। তাহলে P1 কি ওয়েটের পর থেকে কন্টিনিউ করবে। এখন বলেন P1 এ x এর ভ্যালু কত হবে এই লাইনটা এক্সিকিউট হলে? স্যার 2 হবে। কেন 0 প্লাস 1 হবে না এটা বলেন? স্যার এটা তো সেপারেটলি ডিল করতেছে না। বেসিক্যালি এই x এর অ্যাড্রেস স্পেসই তো ডিফারেন্ট। এইটার অ্যাড্রেস হচ্ছে ধরে দেই মানে P2 এর ক্ষেত্রে এটা যদি অ্যালোকেশন পায় মনে করি 2020 এমন একটা অ্যাড্রেসে, এইটার অ্যাড্রেস স্পেস তো কমপ্লিটলি ডিফারেন্ট এই x এর জন্য। সিস্টেম তো আসলে এই x y এটা দেখে আইডেন্টিফাই করে না কিছু, এই অ্যাড্রেস গুলা কোন অ্যাড্রেসে স্টোর হইতেছে এটা দেখে। মনে করে এটা 3057 এরকম কোন একটা অ্যাড্রেসে হইছে। সো তার মানে কি এইখানে P1 থেকে x কল দিলে এই অ্যাড্রেস বুঝবে সিস্টেম, আর P2 থেকে x কল দিলে এই অ্যাড্রেস বুঝবে। বুঝতে পারছেন? সো তার মানে কি এইখানে আমরা x মডিফাই করতেছি, এই অ্যাড্রেসের মধ্যে যে ডেটা আছে সেটাই মডিফাই হবে, which is কি 1 + 1 = 2। বুঝতে পারছেন ইস্যুটা? ফ্যাক্টরটা বুঝতে পারছেন? সো এটা কিন্তু ম্যাটার করতেছে না যে কি ধরনের মানে কি ধরনের ভ্যারিয়েবল বা কি ধরনের ডেটা স্ট্রাকচার, গ্লোবাল নাকি লোকাল নাকি হচ্ছে গিয়ে এক্সটার্ন। বুঝতে পারছেন? ইয়েস স্যার মানে প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা ভ্যারিয়েবল আর ডেটা স্ট্রাকচার কিন্তু সেপারেটলি ডেল্ট হবে। প্যারেন্ট না চাইল্ড এটা কিন্তু ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে কোন প্রসেসে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, সো তাহলে এইটা করার পর কি জাস্ট এই লাইনটা প্রিন্ট করবে। সো এখানে কত হবে? ভ্যালু অফ x ইজ 2। ওকে, সো দেন P1 ও টার্মিনেট হয়ে যাবে। সো দ্যাটস দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম। বুঝতে পেরেছেন এই কোডটা সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার আচ্ছা, সো আমি এই কোডটাকে একটু মডিফাই করে দিয়ে আপনাদের করি, তাহলে আপনাদের মোটামুটি সব ধরনের সিনারিওর প্রবলেমই আপনারা হচ্ছে যে এই কোড রিলেটেড বুঝতে পারবেন। ওকে, স্যার জি স্যার। স্যার আমার অন্য একটা কোর্সে ক্লাস ছিল স্যার। এই অলমোস্ট শেষ। এই এক্সাম্পলটা দেখে যান, 2 মিনিট লাগবে স্যার, ওকে স্যার, জাস্ট 2 মিনিট লাগবে। ওকে স্যার। এই এক্সাম্পলটা দেখে যান, পরেরটা থিওরিটিক্যাল কনসেপ্ট ওটা রেকর্ডিং দিকে দেখলে হয়ে যাবে। এইটা জাস্ট একটু দেখে যান একটু, 2 মিনিট, জাস্ট গিভ মি জাস্ট 2 মিনিটস। জাস্ট একটু কোডটা মডিফাই করে আপনাদের হচ্ছে কি ইয়াটা দেখেন। আচ্ছা, আমি হাতেই লিখি তাহলে টাইম কম লাগবে। ওকে ওকে, এইখানে মনে করি আছে
এই লাইনটা প্যারেন্ট, ওকে, এইটা মনে করেন নাই, এইটাও মনে করেন নাই, এন্ড এইখানে মনে করি আছে। এত নোটেশনে যায় না, আমি জাস্ট প্রিন্ট যা করতেছি তাই মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। মনে করেন এটা এক্স এর ভ্যালুকে একটা ফরম্যাটে প্রিন্ট করবে, ওকে, আরেকটা লাইন মনে করে প্রিন্ট এফ পাই, ওকে। এখন এইটাকে হইছে কি জাস্ট এক লাইন নিচে দিয়ে দিই, ওকে, ঠিক আছে। এখন দেখেন সবাই, কোডটা লেখা তো বোঝা যাচ্ছে নাকি মোটামুটি গাইস? লেখা কি বোঝা যাচ্ছে মোটামুটি? হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, সো সিনারিও সেম, জাস্ট হচ্ছে কি কিছু চেঞ্জেস আনছি কোডে, ওকে। সো তো P1 এর যতটুকু এক্সিকিউট করার কথা সে ততটুকুই করবে, P2 এর যতটুকু করার কথা ততটুকুই করবে, ওকে। সো P1 এই লাইনটা এক্সিকিউট করলো, সো কত হলো? x = 1, ওকে। এখন এই লাইনটা P1 কল করলো, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা প্রসেস, চাইল্ড প্রসেস P2 উইল বি ক্রিয়েটেড, ওকে, যে কি ক্রিয়েশনের টাইমে প্রসেসের সব অ্যাট্রিবিউট গুলা ইনহেরিট করে নিবে, ওকে, যে which is x = 1, and এর ভ্যালু অ্যাসাইন হবে P1 এ কত and P2 তে কত, বলেন, বলতে থাকেন আপনারাই। স্যার ওই যে আইডিটা মানে 31 আর 0। সো এখন দুইটা প্রসেস একসাথে প্যারালালি বা কনকারেন্টলি এক্সিকিউট করবে, ওকে। সো যেহেতু P1 কোন স্টেটে আছে, a = 4 ক্লায়েন্টটা যখন কল হইছে সে কি রানিং স্টেটে আছে, আর P2 কি মাত্র রেডি কিউতে অ্যারাইভ করলো, সো তার মানে কে প্রোগ্রেস করবে? বেসিক্যালি P1। সো P1 কি করবে? প্রোগ্রেস করবে, মানে পরের লাইনে যাবে। এই ব্রাঞ্চে P1 যাবে না, সে কি এই ব্রাঞ্চে যাবে, যেহেতু তার এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0, সে কি করবে? এই ব্রাঞ্চে গিয়ে শুরুতে কি করবে? প্রিন্ট আউটপুট প্রিন্ট করে দিবে প্যারেন্ট, ওকে। এরপর কি ওয়েট, তার মানে কি এইখানে P1 will be interrupted, এই লাইনটা, আর সাথে সাথে P2 will be given the CPU allocation, আর P2 কি যেখান থেকে ক্রিয়েট হচ্ছে তার পরের লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে, মানে এই লাইন থেকে। সো এই কন্ডিশনে বা এই ব্রাঞ্চে হচ্ছে কি P2 ক্যান এন্টার, সে কি করবে? x এর ভ্যালুটাকে 1 - 1 করে দিবে, এন্ড সে কি এই ব্রাঞ্চ থেকে বের হয়ে আসবে। ব্রাঞ্চ থেকে বের হয়ে সে কি গ্লোবাল কোডে চলে যাবে না, সে কি এটা চেক করবে? স্যার না ওটা করতে পারবে সে না। জাস্ট এই লাইনে যাবে, এই লাইনে গিয়ে কি করবে? x এর ভ্যালুটা, সো বেসিক্যালি এই ফরম্যাটে প্রিন্ট করতেছে x = 0, এন্ড এই লাইনটা প্রিন্ট করবে বাই, এন্ড দেন ইট উইল বি টার্মিনেটেড। এখন সিস্টেম উইল রিটার্ন টু ওয়েটে কি রিসিভ হবে? যেই চাইল্ড প্রসেসটা টার্মিনেট হয়েছে which is 31, তার মানে এখন P1 কে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দেওয়া হবে, এন্ড P1 তার পরের লাইন থেকে কন্টিনিউ করবে। সে কি করবে? x এর ভ্যালু কত হবে বলেন? 1 + 1 = 2, এন্ড সে কি এই ব্রাঞ্চ থেকে বের হয়ে জাস্ট গ্লোবাল কোডটা এক্সিকিউট করবে, x = 2 and by print করে it will be terminated as well. So this is the output of this program. So বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে এই ফোর্কের কোডগুলা? আশা করি এই এক্সাম্পলটার কনসেপ্টটা বুঝতে পারলেই মোটামুটি সব ধরনের প্যাটার্ন হচ্ছে গিয়ে সলভ করতে পারবেন ফোর্ক দিয়ে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো দ্য লাস্ট থিং যেটা পড়বো অপারেশনস অফ প্রসেস থেকে, সেটা হচ্ছে প্রসেস টার্মিনেশন, ওকে। সো এইটার অনেকগুলা ইনফরমেশন আপনারা জানেন, তাও জাস্ট একটু গো থ্রু করছি আর কি। আচ্ছা, একটা প্রসেস কিভাবে টার্মিনেট হইতে পারে, একটা চাইল্ড প্রসেস কিভাবে টার্মিনেট হইতে পারে, এটা বলেন, অলরেডি জানেন আপনারা। একটা প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেসটাকে কিভাবে টার্মিনেট করতে পারে? একটা কনস্ট্রেন্ট কি? একটা কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে প্রসেস এক্সিকিউটস ইটস লাস্ট স্টেটমেন্ট, তার মানে কি একটা প্রসেস যখন তার লাস্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে ফেলে তখন কি অপারেটিং সিস্টেম এক্সিট সিস্টেম কলটা ইনিশিয়েট করে হচ্ছে গিয়ে প্রসেসটাকে টার্মিনেট করে দেয়, ওকে। এন্ড একটা প্রসেসকে যখন এক্সিট সিস্টেম কল ইউজ করে অপারেটিং সিস্টেম টার্মিনেট করে দেয়, তখন কনসিকুয়েন্সটা কি হয়? প্রসেস যদি টার্মিনেটেড স্টেটে যায় তখন কি করে সিস্টেম? কি করে? র্যাম আর আদার রিসোর্সেস থেকে প্রসেসটাকে ডিঅকুপাই করে ফেলে, মানে ডিলিট করে দেয় সিস্টেম, ওকে। র্যাম, সিপিইউ এন্ড আদার রিসোর্সেস থেকে, ওকে। এতটুকু ক্লিয়ার? এটা তো বুঝতে পারছেন সবাই, রাইট? ইয়েস অর নো? Yes, sir.
এটা এটা জানি আমরা সবাই। So, আমি আরেকবার বলছি, একটা প্রসেস যখন তার নরমালি টার্মিনেশন কিভাবে হয়, তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে সেটা কখন হয়, যখন প্রসেসটা তার লাস্ট স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, তখন কি অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে এক্সিট সিস্টেম কলটা এক্সিকিউট ইনিশিয়েট করে হচ্ছে গিয়ে প্রসেসটাকে টার্মিনেট করে দেয়। এন্ড হোয়াট ডাজ দ্যাট মিন? এক্সিট ইনিশিয়েট হওয়ার সাথে সাথে কি প্রসেসটার যে অকুপাই করা রিসোর্স গুলা ছিল সেগুলা ডিঅকুপাই হয়ে যায়। ওকে, এখন যদি টার্মিনেটেড প্রসেসটা যদি হচ্ছে গিয়ে একটা চাইল্ড প্রসেস হয়, সেই ক্ষেত্রে কি যে চাইল্ড প্রসেসটা, যেটা আমি একটু আগে বললাম, যেই চাইল্ড প্রসেসটা টার্মিনেট হয়েছে সেইটার প্রসেস আইডির ইনফরমেশন হচ্ছে গিয়ে কোথায় যায়, ওয়েট সিস্টেম কলে গিয়ে ওটা রিটার্ন হয়। ওকে, এন্ড ওয়েট সিস্টেম কল তখন কি করে, ওএস যখন দেখে যে ওয়েট ওই একটা পার্টিকুলার চাইল্ড প্রসেসের টার্মিনেশনের ইনফরমেশন অ্যাকোয়ার করেছে, তখন সিস্টেম কি করে, যে প্রসেস প্যারেন্টকে হচ্ছে কি ইন্টারাপ্ট করে রাখছিল ওকে মানে সিপিইউ অ্যালোকেশন দিয়ে দেয়, চাইল্ডটাকে ডিঅ্যালোকেট করে দিয়ে। ওকে, সবকিছু থেকে এতটুকু ক্লিয়ার? এটা গেল যদি হচ্ছে গিয়ে প্রসেস নিজে থেকে টার্মিনেট হয়, মানে এক্সিকিউশন কমপ্লিট করে, এই কেস গেল। এখন তাহলে দেয়ার মাইট বি অ্যানাদার কেস। ওকে, আরেক সেই কেসটা কি, প্যারেন্ট মে টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ ইটস চাইল্ড প্রসেসেস ইউজিং দ্য অ্যাবর্ট সিস্টেম কল। অ্যাবর্ট সিস্টেম কল ইউজ করে প্যারেন্ট কি করে, তার চাইল্ড প্রসেসের ফোর্সফুলি টার্মিনেশন করে। এখন এই ফোর্সফুল টার্মিনেশনটা কি, বেসিক্যালি চাইল্ড প্রসেস গুলাকে তাদের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার আগেই টার্মিনেট করে দেয়া। ওকে, বা কিল করে দেয়া। ওকে, এখন এইটা কি কারণে প্যারেন্ট করে, মানে প্যারেন্ট কখন তার চাইল্ড প্রসেসকে ক্যান্সেলেশনের জন্য বা এক্সিকিউশন কমপ্লিটের আগে টার্মিনেশনের জন্য কখন হচ্ছে গিয়ে অ্যাবর্ট সিস্টেম কলটা ইউজ করে, এটা কি কারণে করে? কিছু কারণ হচ্ছে গিয়ে এগুলা। যদি চাইল্ড হচ্ছে গিয়ে রান টাইমে তার অ্যালোকেটেড রিসোর্সের থেকে অনেক বেশি রিসোর্স ডিমান্ড করে, ওকে, এই ক্ষেত্রে প্যারেন্ট বুঝে নেয় যে হচ্ছে গিয়ে সামহাউ ইটস চাইল্ড গট করাপ্টেড। ওকে, তখন হচ্ছে গিয়ে তাকে ফোর্সফুলি কিল করে দেয়। ওকে, এক্সিকিউশনের আগে। ওকে, দেন হচ্ছে গিয়ে চাইল্ড প্রসেসে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছিল সেটা আর প্রয়োজন নাই, মানে চাইল্ড প্রসেসের যে টাস্ক অ্যাসাইন করা হয়েছিল সেটা যদি সিস্টেমের বা প্যারেন্টের ইউজ কেসে আর যদি প্রয়োজন না থাকে, তাহলে হচ্ছে গিয়ে প্যারেন্ট চাইল্ডটাকে ফোর্সফুলি টার্মিনেট করে দেয় তার এক্সিকিউশন কমপ্লিটের আগে, মানে ক্যান্সেলেশন বা করে দেয় চাইল্ডের। এন্ড দ্য থার্ড কেস ইজ দ্য প্যারেন্ট ইজ এক্সিটিং and the operating systems does not allow a child to continue of its parent terminates. মানে অপারেটিং সিস্টেমে একটা ফিচার আছে which is known as cascading termination. ওকে, ক্যাসকেডিং টার্মিনেশন। এই টার্মিনেশনের ফিচারটা কি, কিছু প্রসেসের মানে কিছু প্রসেসের ভ্যারিয়েন্ট আছে which are known as আইনিট প্রসেসেস। ওকে, আইনিট প্রসেস। এখন সাধারণত অপারেটিং সিস্টেম এই আইনিট প্রসেস গুলাকে হচ্ছে গিয়ে আইনিট প্রসেস গুলার ক্ষেত্রে হচ্ছে কি এটা কখনোই অ্যালাউ করে না যে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাবে। যদি এরকম কোনো সিনারিও হয় যে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হচ্ছে, ইন দোজ কেসেস অপারেটিং সিস্টেম যেটা করে সেটা হচ্ছে গিয়ে এটা এনশিওর করে যে আগে চাইল্ড প্যারেন্ট টার্মিনেশনের আগে যাতে ফোর্সফুলি চাইল্ড গুলাকে কিল করে, দেন হচ্ছে গিয়ে নিজে টার্মিনেট হয়। যদি এরকম সিনারিও আসে যে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হতে পারে, দ্যাট ইভেন্ট ইজ নোন অ্যাজ ক্যাসকেডিং টার্মিনেশন। ওকে, আই রিপিট, যদি এমন কোন সিনারিও হয় যে প্যারেন্ট হচ্ছে গিয়ে তার চাইল্ডদের আগে টার্মিনেট হয়ে যাচ্ছে, এই কেসেসে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে মানে এই কেসে মানে যদি হচ্ছে গিয়ে সিনারিওটা যদি এমন হয় যে প্যারেন্ট তার চাইল্ডদের আগে টার্মিনেট হয়ে যাচ্ছে, এই কেসে অপারেটিং সিস্টেম যেটা করে, অনেক কেসে কিছু টাইপস অফ প্রসেসের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম যেটা করে সেটা হচ্ছে গিয়ে সে কখনোই এটা অ্যালাউ করে না যে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাবে। যদি সিনারিও এমন হয় যে প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হবে, ইন দ্যাট কেস ওএস যেটা করে প্যারেন্ট দিয়ে আগে চাইল্ড গুলাকে ফোর্সফুলি টার্মিনেট করায়, দেন হচ্ছে গিয়ে প্যারেন্ট নিজে টার্মিনেট হয়। ওকে, এই অ্যাপ্রোচটাকে বলা হয় ক্যাসকেডিং টার্মিনেশন। সো ক্যাসকেডিং টার্মিনেশন কি এটা বুঝতে পেরেছেন সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, সো আমি দেখেন সেকেন্ড আর থার্ড কেসটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। মনে করেন এখানে আমি এই ওয়েবসাইটটা ইয়া করলাম, আর মনে করেন এখানে আমি booking.com ইয়া করলাম। ওকে, এইখানে দেখেন দুইটা প্রসেস, রাইট গাইস? দেখতে পাচ্ছেন সবাই? দুইটা প্রসেস। মনে করেন আমার এটার কাজ শেষ, আমি এটাকে ফোর্সফুলি টার্মিনেট করে দিলাম। সো এটা কি সেকেন্ড এক্সাম্পল যে চাইল্ড প্রসেসের কাজের আমার আর দরকার নাই। এখন মনে করেন এটা, দেন হচ্ছে গিয়ে এটা, দেন এটা। মনে করেন এই যে কতগুলা প্রসেস, চারটা প্রসেস। মনে করেন চারটা প্রসেস তো এক্সিকিউট হচ্ছে, রাইট? ইয়েস অর নো? এখন মনে করেন আমি এটা করে দিলাম, তাহলে কি প্যারেন্ট নিজে, অপেরা নিজে টার্মিনেট হওয়ার আগে
চারটা চাইল্ড প্রসেসকে আগে কিল করে নিছে না, তারপরে নিজে টার্মিনেট হয়েছে না, এটা হচ্ছে গিয়ে ক্যাসকেডিং এর একটা এক্সাম্পল। সো এটা কি সবাই বুঝতে পেরেছেন? প্রসেস টার্মিনেশন। জি স্যার। আর এখানে ওয়েট সিস্টেম করার কিছু কথা বলা আছে, সেটা আমি আগে ডিসকাস করে ফেলছি। যদি হচ্ছে গিয়ে কোনো প্যারেন্ট যদি হচ্ছে গিয়ে চাইল্ড ফর্ক করে, সেই ক্ষেত্রে যদি ওয়েট সিস্টেম কলটা, সেই ক্ষেত্রে ইস্যু কি হতে পারে? দুইটা সিনারিও হতে পারে। একটা সিনারিও কি, প্যারেন্ট আর চাইল্ড একসাথে কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউশন হয়। আর এই একই সাথে কনকারেন্ট আর প্যারালাল এক্সিকিউশনের ক্ষেত্রে কি কনসিকোয়েন্স হতে পারে? চাইল্ড প্যারেন্টের আগে টার্মিনেট হতে পারে। সো এই কেসটা কিভাবে ডিল করা হয়? ওয়েট সিস্টেম কল ইউজ করে। সো ওয়েট সিস্টেম কলটা কিভাবে কি করে? প্যারেন্টকে হচ্ছে গিয়ে ওয়েট করায় যতক্ষণ না তার চাইল্ড গুলা টার্মিনেট হয়। ওকে, সেটার জন্য ওয়েট করায়। ওকে, এখন যদি হচ্ছে গিয়ে কোনো প্যারেন্ট প্রসেস তার চাইল্ড প্রসেস ক্রিয়েট করার পরে সেই চাইল্ড প্রসেসের এগেইনস্টে যদি ওয়েট ইউজ না করে, তাহলে সেই চাইল্ড প্রসেসটা কি হইতে পারে? কি ধরনের প্রসেস? দ্যাট ইজ এ জম্বি প্রসেস। জম্বি প্রসেস হলে কি সিনারিও হতে পারে? প্যারেন্ট চাইল্ডের আগে টার্মিনেট হইতেও পারে, আবার না হইতে পারে। ওকে, আর যদি হচ্ছে গিয়ে ওয়েট সিস্টেম কল ইউজ না করার কারণে প্যারেন্ট চাইল্ড প্রসেসের আগে টার্মিনেট হয়ে যায়, সেই ক্ষেত্রে দ্যাট চাইল্ড প্রসেস ইজ নোন অ্যাজ অরফান প্রসেস। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সো কারো কোনো কনফিউশন আছে রিগার্ডিং এনি টপিকস? আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারতেছেন যাদের ক্লাসে যা যা পড়ানো হচ্ছে বা আজকে যা যা কভার করা হয়েছে সোফার? ইয়েস স্যার। কারো কি কোনো ডিফিকাল্টিস হচ্ছে? আচ্ছা, ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন, আদারওয়াইজ ইউ আর অ্যালাউড